ছি 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 রে ননি, ছি ছি ছি। ধনকে চিনলি তুই, ননিসা চিনলি তুই, মনকে চিনলি না। সোনাকে চিনলি, বানাকে চিনলি, আমাকে চিনলি না। ধন আছে বলে তার ওঠে তুই চলে গেলে, ছি 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 রে ননি, ছি ছি ছি। ভাইরাল গানটার গাওয়ার মজাই অন্যরকম। গানটা গাইতে গাইতে রাস্তা পার হচ্ছিলাম, তখনই ওপাশ থেকে রহিম চাচা ডাক দিয়ে বলে ওঠে, ওই নিলয়, দাঁড়া। আজ কয়দিন ধরে তোকে আমি খুঁজতেছি, কিন্তু তোকে আমি খুঁজে পাচ্ছি না। এই রে কেলো করেছে। রহিম চাচাকে তো আজ 1 মাস ধরে ওনার বাকি টাকা দেওয়াই হচ্ছে না, তাই তো আমাকে হন্তকান্ত হয়ে খুঁজে বেড়াচ্ছে। আজকে হাতে পেলে তো আমাকে পিটুনি দিয়েই ছেড়ে দেবে। না, ভয় পেলে চলবে না, রহিম চাচার কাছে গিয়ে বলতে হবে। কিরে নিলয়, তুই কি আমার কাছে আসবি নাকি আমি তোর কাছে যাব? তাড়াতাড়ি আমার দোকানের দিকে আয় আর আমার বিলটা পরিশোধ করে দে। তোদের টাকার জন্য আমি দোকানে মালপত্র আনতে পারছি না। তোরা তো দুজন মিলে খেয়ে এক আমার দোকানটাকে একদম লালবাতি না জ্বালিয়ে মনে হচ্ছে ছাড়বি না। রাস্তা পার হয়ে রহিম চাচার দোকানের কাছে গেলাম। চাচার দোকানের কাছে গিয়ে বলতে শুরু করলাম, চাচা আপনার দোকান এমন সাজানো কেন? আর হেনা কোথায়? চাচা হেনাকে তো দেখছি না। হেনা শ্বশুর বাড়িতে গেছে। তোর এত কিছু জেনে কী লাভ? হারাম জাদা, বাপ পাড়া যে ডায়লগ মেরে আমার কাছে এসে বাপ পারছিস। আজকে তোর একদিন না আমার একদিন। একে তো আমার টাকা দেস না, তারপর আমার সাথে ফাইজলামি। চাচা তো মনে হয় গরম হয়ে গিয়েছে। আজকে না হয় ওই গরমটা আমার গায়ে নাই পড়ে, তাই দিলাম দৌড়। এক ধরে চলে আসলাম বাসায়। বাসায় এসে হাঁপাতে লাগলাম। তখন আমার এমন অবস্থা দেখে ছোট বোন এসে বলতে শুরু করে, কিরে ভাইয়া, তোর কি হলো বে? কুত্তার মতো দৌড়িয়ে এসেছিস কেন আর হাঁপাচ্ছিস কেন? পানি লাগবে নাকি? তোর কথাটা ঠিক বুঝতে পারলাম না, মনে হচ্ছে গায়ে এসে লাগলো। তুই আমার জন্য দরদ দেখাচ্ছিস নাকি আমাকে অপমান করছিস? বুঝলাম না বিষয়টা। এত কিছু বোঝার জন্য তোর মাথা প্রয়োজন, কিন্তু সেটা তো তোর মধ্যে নেই। তুই আমাকে কি দাদা মনে করছিস? আমি বুঝতে পারি নাই। না, তুই চান্স পেয়ে আমাকে ঠিকই কুত্তা বলে দিলি। বুঝেই তো গিয়েছিস, তাহলে এত ন্যাকামির কি আছে? আর কুত্তাকে কুত্তা বললে সমস্যা কি? তুই তো তার থেকেও বেশি, তাই না? তবে রে, আজকে তোর একটা চুলো আমি কিন্তু ছাড়বো না। সবগুলো টেনে ছিঁড়ে আমি যদি না ছাড়ি তাহলে আমার নাম নিলয় না। আম্মু দেখো, তোমার ওই বজ্জাত ছেলে আমাকে কি করছে। আমাকে বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে। শয়তান কুত্তা বিলাই, আমাকে ছাড়, আমার চুল ছাড়, নয় কিন্তু আজকে তোর খবর আছে। আমাদের ভাই বোনের মধ্যে এমন ঝগড়া সবসময় লেগে থাকে। এমন দুষ্টু মিচে ঝগড়ার মধ্যে আমাদের দিন যায়। তখনই আম্মু এসে হাতে একটা লাঠি নিয়ে আমাকে পিটাতে লাগলো। তোদের হয়েছে, তাকে তোরা সবসময় নিজেরা নিজেরা মারামারি করিস, এরপরে মাঝখানে আমাকে ডেকে আমি কাজ করতেছি, তার কোনো শান্তি নেই। আমি কি করব? সব দোষ তোমার বজ্জাত মেয়ের। ওই তো আমাকে কুত্তা বলেছে। আম্মু বলো তো, কুত্তাকে আমি কি করব? ওকে আমি তো কুত্তা ছাড়া অন্য কিছু বলতে পারি না। তাহলে কি আমি ওকে হনুমান বলে ডাকবো? তবে রে, আজকে কিন্তু এক ধাপ লেগে যাবে, এই বলে দিলাম। নিলয়, এবার থামবি তোরা? তোরা বড় হয়েছিস, এরপরও নিজেরা ঝগড়া করছিস। মিম, তুই এখনই তো রুমে পড়তে যা। আম্মুর বকা শুনে মিমোর নিজের রুমে চলে যায়। তখন আম্মু আমার কাছে এসে আমাকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, দেখ বাবা, তোর পড়াশোনাটাও এখন শেষ হয়েছে, তুই গ্র্যাজুয়েট কমপ্লিট করেছিস। তোরা যখন ছোট ছেলে, তোদের বাবা মারা যায়, তখন আমি প্রাইমারি স্কুলে চাকরি নেই, ওখানে বাচ্চাদের পড়াই। ওখান থেকে যা টাকা পাই ওটা দিয়ে পুরো পরিবারটা আমি চালিয়েছিলাম। আল্লাহ পাক আমাদের উপর উদার হয়ে কিছু দান করেছে বলে আমার এ চাকরিতে আরো বেশ ভালোই চলে যাচ্ছে। কিন্তু এখন তুই বড় হয়েছিস, তোর একটা ভবিষ্যৎ আছে। আমি তোকে কতবার আর বলবো একটা চাকরি কর, একটা চাকরি কর, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনছিস না। দেখ বাবা, আমার তো বয়স হয়েছে, আমি আর কি একাই সংসারটা সামলাতে পারবো? মিম যখন অন্যের বাসায় চলে যাবে তখন তো আমি পুরো বাসাতে একা হয়ে যাব। আর এখন যদি তুই একটা চাকরি না করিস তাহলে আমি একা কি করব? আর আমি তোকে ভাবছি একটা বিয়ে দিব, একটা লাল টুকটুকে সুন্দর মেয়ে ঘরে উঠাবো। আমার কথাগুলো এক কান দিয়ে ঢোকাচ্ছি আর অন্য কান দিয়ে বের করে দিয়েছি। তখন আম্মু হাতে একটা লাঠি নিয়ে ঠাস করে একটা বাড়ি দিয়ে আবার বলে ওঠে,
তোকে আমি ভালো কথাগুলো বলছি, তুই তা না শুনে, আমার পরামর্শগুলো না শুনে তুই এদিক ওদিক তাকাচ্ছিস। তোর সমস্যাটা কি? আমি যা বলছি তা মনোযোগ দিয়ে শোন। দেখো আম্মু, আমার কান খোলা আছে, তুমি বলতে পারো। আর তুমি আমাকে এভাবে মারলে কিন্তু আমি দৌড়ে পালিয়ে যাব। তখনই আরেকটা বাড়ি দিয়ে বলতে শুরু করে, বেশি কথা বলবি না। আগামীকালকে তুই ঢাকায় যাবি। আমি আমার একটা বান্ধবীকে বলে তোর একটা ইন্টারভিউর ব্যবস্থা করেছি। আমি ওকে বলেছি আমার ছেলের ট্যালেন্ট খুবই ভালো। হয়েছে মা, তোমার বান্ধবীর কাছে আমার নামে এত আর চাপা মারা লাগবে না। আর আমি ঢাকায় যেতে পারবো না। ঠিক আছে, তুই যদি আমার কথা না শুনিস, আমার কথা অনুযায়ী তুই যদি ঢাকায় না যাস, তাহলে আমি এই বাসায় থেকে কি করব? আমার ছেলে আমার কথাই শুনে না, তাহলে আমার এই বাসায় থেকে লাভ কি? আমি চললাম। কথাটা বলে আম্মু বাসা থেকে বের হয়ে যেতে লাগলো। বুঝলাম না আমাকে কেন উনি এমন করছে, এত ইমোশনাল ড্রামা করছে। আম্মু, তুমি এমন করছো কেন? আমি বুঝতে পারছি না। আর চাকরি তো করব আমি, তুমি এমন করলে কি হবে নাকি? আমি একটা চাকরি ঠিকই খুঁজে নেব। তাই বলে আমি কি তোমাদেরকে ছেড়ে ঢাকায় যেতে পারি? তোর আমাদের জন্য চিন্তা করা লাগবে না, আমরা নিজেরা ঠিকই আছি। তো যাবে কি না বল? না গেলে ঠিক আছে, আমি নিজেই চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এত ড্রামা করার প্রয়োজন নেই। আমি যাওয়ার জন্য চেষ্টা করব। এখন আমার খুব ক্ষুধা লেগেছে, তুমি আমাকে কিছু খেতে দাও, আমি টেবিলে যাচ্ছি। আমি তোকে খাওয়াচ্ছি, আর 2 দিনের ভিতরে যাবে, এটা কিন্তু আমার ফাইনাল ডিসিশন। আম্মুকে বোকা বানালাম, কে চাপে ভাই? ওই ঢাকায় গিয়ে চাকরি করার আমার কোনো দরকার নেই। দেশে থাকবো, মায়ের কোলে বসে বসে খাবো, এর চেয়ে মজাদার কী হতে পারে? কিছুক্ষণ পর আম্মু খাবার নিয়ে আসে। খাবার দেখে একটু বিছানায় এলিয়ে দিব, তখনই হাতের ফোনটা টং টং করে বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখি ফোনের স্ক্রিনে বড় বড় করে লেখা আছে হারামজাদা। হ্যাঁ, আসলে ও আর কেউ না, আমার বন্ধু রুদ্র। ওকে আমি হারামজাদা নামে বলেই ডাকি, তাই ওর নামটাও এই নামে সেভ করে রেখেছি। ফোনটা হাতে নিয়ে রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, বন্ধু, তুই কই আছিস? তুই তাড়াতাড়ি রহিম চাচার দোকানের কাছে চলে আয়। রহিম চাচা আমাকে বেঁধে রেখেছে। তুই কি করছিস? অনেক গরম হয়ে আছে। ওনার বাকি টাকা যদি আজকে না দেই, তাহলে বলেছে আমাকে আর ছাড়বে না, আমার ইজ্জতের ফালুদা বানিয়ে ফেলবে। কি রহিম চাচার এত বড় সাহস আমার বন্ধুকে বেঁধে রাখে? ঠিক আছে, তোকে মেরেছে নাকি আরও 2-1টা মারবে নাকি? মারার প্রস্তুতি নিয়েছে, তাহলে কি 10 মিনিট পরে আসি আমি। বন্ধুরে তোর টুনটুনির কসম লাগে, তুই তাড়াতাড়ি আয়, এখান দিয়ে আমার কিন্তু বিলকিস যাবে। আর বিলকিস যদি দেখতে পায় আমাকে রহিম চাচা বেঁধে রেখেছে, তাহলে আজকে আমার সাথে ব্রেকআপ করে ফেলবে। টুনটুনির কসম যেহেতু দিয়েছে, তাহলে তো আসতেই হবে। কিন্তু রহিম চাচা তো প্রায়ই আমরা খেয়ে খেয়ে 1800 টাকা বানিয়ে ফেলেছি, এখন টাকা কোথায় পাই? আমি এত কিছু জানি না, প্রয়োজন হলে কিডনি ব্যাগ বিক্রি করে ফেল, নয়তো তোর টুনটুনি দুটো বাধা দিয়ে রাখ, তারপরও তুই আমাকে ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা কর। সারা হারামজাদা, আগে তোর 2টা বেচে দে, তারপর আমারটা নিয়ে কথা বলিস। আমার এটা সম্পদ, এটা নিয়ে কিন্তু বাড়াবাড়ি করবি না। আচ্ছা দাঁড়া, আমার পকেট থেকে দেখি কিছু টাকা চুরি করা যায় কিনা। বন্ধু, তোর নানার মেয়ের ছেলের টুনটুনির কসম, তুই তাড়াতাড়ি আয়। হারামজাদা, শেষমেশ তো আমি এসেই পড়লাম। তুই যে মাঝে মাঝে কি কথা বলিস না। আচ্ছা দাঁড়া, কথাটা বলেই কলটা কেটে দে। এখন কি করা যায় তাই ভাবলাম, দেখি আমার ব্যাগের মধ্যে টাকা আছে কিনা। যেই ভাবা সেই কাজ, আমার ব্যাগ চেক করে দেখি আমার ব্যাগে প্রায় 15,000 টাকার মতো আছে। তাই ওখান থেকে 2,000 টাকা চটপট করে সরিয়ে ফেলাম। টাকাটা সরাতে দেখলাম মিম সামনে হাজির। আম্মু, তোমার ছেলে তোমার ব্যাগ থেকে টাকা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। ওকে তুমি ধরো, না হয় তোমার সব টাকা নিয়ে গেল। কে কোথায় আছো? আমাদের ঘরে চোর ঢুকেছে, ডাকাত করেছে, ডাকাতকে ধরো, ডাকাত আমাদের সব কিছু নিয়ে যাচ্ছে। বোন, আমার লক্ষ্মী বোন, আমার কিউট বোন, আমার তুই একটু চুপ কর, নয়তো আমাকে আমার পিঠে তক্তা বানিয়ে ফেলবে। না ভাই, সেটা হচ্ছে না। আমাকে বলে তো তোর তক্তাটা আমাকে বানাতেই হবে, নয়তো ওই তক্তার ওপর আমি চড়ে মজা নিব কি করে? কি আর করার, আমি ওখান থেকে দিলাম দৌড় আম্মু আসার আগেই। কি রে মিম, তুই এভাবে চিল্লামিল্লি করছিলি কেন? কি হয়েছে? কি আর হবে, তোমার দুলাল আকাশের চাঁদ কলিজার টয়না ময়না। শোনো, ও তোমার টাকা চুরি করে পালিয়ে গেছে, আর আমি তো 100 টাকা চাইলেই তোমার তো কলিজার মধ্যে শীত লেগেছে। ঠিক আছে, আজকে ওকে বাসায় আসতে দে। আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। আজকে বাসায় আসুক, তাহলে দেখবে।
আজকে কি করবি তুই? আমার ডেভিল কুইন রূপটা দেখিসনি মিস্টার নিলয়? আমার সাথে পাঙ্গা নেওয়ার পরিণতি কি হতে পারে তুই আজকে টের পাবি। আম্মুকে পুষিয়ে গরম করে দিয়ে এসেছি। এখন আম্মু তোর মাথা না পাঠালে আম্মুর শান্তি হবে না, আমারও শান্তি হবে না। পেটিটা ঠিকই আমাকে বলে দিয়েছে, আজকে যদি কোনোভাবে বাসায় যাই তাহলে তো আম্মু আমাকে মেরে মেরে তক্তা বানিয়ে ফেলবে। রহিম চাচার দোকানের সামনে গিয়ে দেখি রুদ্রকে বেঁধে রেখেছে রহিম চাচা। আর আমি সামনে যেতে আমাকে ডেকে চাচা বলে ওঠে, এই তো বাবা জীবন, নাটের গরু চলে এসেছে। তোমাকে যে এখনো বাধা বাকি আছে। আপনি কিন্তু ভুলে যাচ্ছেন, আমি আপনার মেয়ের জামাইয়ের একজন কুখ্যাত বন্ধু হই। আমার সাথে মস্কারি? এই রহিমের সাথে মস্কারি? তোদের মস্কারি আমি আচ্ছা তো দেখাবো। দেখেন রহিম চাচা, মস্কারি আমি একদম পছন্দ করি না। আমি কথা এবং কি কাজ সব মিন রাখি। আপনার টাকা পাবেন 2000 টাকা, বাকি টাকা দেন। একটু বাবার অ্যাটিটিউড দেখিয়ে কথাটা বললাম। কথাটা শুনে রহিম চাচা আমার দিকে অবাক হয়ে তাকে বলে ওঠে, আজকে কোন দিকে সূর্য উঠলো রে বাবা? আমি তো ভাবতে পারিনি যে তোদের কাছ থেকে আমি টাকা উঠাবো। প্রায় 3 মাস ধরে আমার জিনিস খেয়ে খেয়ে তো তোরা সব লুট করে ফেলেছিস। কবে যে তোমার মেয়ে শেফালিকে তুলে নিয়ে যাব তারও তো কোনো হিসাব থাকবে না। এখন তো শুধু দোকান খেয়েছি, পরে তোমার মেয়েকে দিব। কিরে হারামজাদা, বিড়বিড় করে কি বলছিস? যদি আমার নামে কিছু কথা বলে থাকিস তাহলে মাফ করে দিলাম, কারণ আমি টাকা পেয়ে গেছি। ওইসব তোকে ছেড়ে দিলাম। সমস্যা নেই, শালা রহিম না, শ্বশুর রহিম। আমি তো তোর মেয়েকে দেখে নিব। না, টাকা মিটিয়ে দিয়েছি, এখন আর কোনো সমস্যা নেই। এখন দুই বন্ধু ওই যে নদীর পাড়ে গিয়ে একটু বসি। বন্ধু, তোর এত ভালোবাসা তো আমার কেমন জানি ফরমালিন মনে হচ্ছে। তোর ভালোবাসার মধ্যে কি আছে ঠিক করে বলতো, আমি তো খুব সন্দেহ হচ্ছে। রুদ্রকে পাশে নিয়ে গিয়ে অতুমাতুম পেটাতে লাগলাম। এরপরে বললাম, শালা আমার টাকাগুলো খোয়ালি, তার ওপর বাসায় গেলে আমাকে কি করবে আল্লাহ জানে। আরে বন্ধু, আমি কি করব? আমি তো ভাবলাম ওর মেয়ে বিলকিস এখান দিয়ে আসবে, ওকে দেখার জন্য তো আমি পথটা ধরেছিলাম। আমি কি জানতাম যে ধৈর্যের ভিতরে রাখবে? থুকি, শালা না, শ্বশুর। ওরে আমার রোমি, ওরে এত ভাব নেওয়ার দরকার নেই। আর এখন চল ওইদিকে একটু হেঁটে আসি। বন্ধু, পড়াশোনা তো সে কবে শেষ করলাম, কিন্তু এখনো তো কোনো কাজ করছি না। আম্মা অনেক বকাঝকা করছে আর 2 দিন সময় দিয়েছে। এই 2 দিনের ভিতর যদি ঢাকায় না যাই তাহলে কিন্তু আমাকে পিটিয়ে ছাল তুলে ফেলবে। যা বাবা, তুই ঢাকা যাবি, ঢাকা যাবি কেন? তুই ঢাকায় ওখানে গিয়ে আবার কি করবি? আর তুই চলে গেলে আমি কি করব? আরে বলিস না, আম্মু ভাবে একটা স্মৃতি ধরিয়ে দিয়ে রেখেছে। বলেছে ওনার বান্ধবীর কাছে, যাতে বান্ধবীর কাছে গেলে নাকি উনি একটা চাকরির ব্যবস্থা করে দেবে। ওখানে গিয়ে শুধু ইন্টারভিউটা দেব। আমি তো সোজাসুজি বলে দিয়েছি আমি ঢাকায় যেতে পারবো না। মায়ের কোলে খাবো আর ঘুমাবো, এই মজা কোথায় ফিরে যাব বল? কথা রে বন্ধু, ঠিক কইছস, কিন্তু আমার বাপ মাই তো আমারে উঠতে গেলে বকা দেয়, খাইতে গেলে বকা দেয়, ঘুমাইতে গেলেও বকা দেয়। এইভাবে আজেরা থাকার থেকে একটু কাজও তো করতে পারিস। আহা শোনা, আমার কথাটা বলতে মনে হচ্ছে একটু কষ্ট হয়েছে, তাই না? দেখি দেখি আমার বন্ধুর চাঁদ মুখটা দেখি, যে কিনা যার পেছনটা না সামলে আমার পেছনটা নিয়ে পড়ে আছে, তার একটু চাঁদ মুখটা দর্শন করার খুব ইচ্ছে জেগেছে। দুশালা হারামজাদা। আচ্ছা বাদ দে, চল ওইদিকে গিয়ে একটু ঘুরে আসি। না বন্ধু, ভাবছি আব্বুর সাথে গিয়ে দোকানে দেখাশোনা করব। হ্যাঁ, যদি তুই ঢাকা যাস তাহলে নয়তো 2 বন্ধু মিলে শুধু আড্ডাই দিয়ে যাব। আসলে ছোটবেলা থেকে আমরা 2 বন্ধু একসাথে বড় হয়েছি। আমাদের আশেপাশে আর কোনো দ্বিতীয় বন্ধু রাখিনি, কারণ আমরা দুজনেই একাই 100। স্কুল লাইফ থেকে ভার্সিটি লাইফ পর্যন্ত আমরা দুজনেই পুরো ক্লাসটাকে দখল করে রেখেছিলাম। আমাদের দুজনের আড্ডা খুব জমে ভালোভাবে। আমরা দুজন যখন আড্ডা দিই তখন আমাদের যত দুঃখ কষ্ট আছে সব কিছু দুজনের মধ্যে শেয়ার করি। রোদের সাথে কথা বলতে বলতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। হঠাৎ করে ফোনের স্ক্রিনে কলটা ভেসে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখি মিমের কল। বুঝলাম না ও আবার এ সময় কল করার কারণটা কি। 2-4 কথা আর না ভেবে কলটা ধরলাম। কলটা ধরতেই ওপাশ থেকে কান্না শুনে মিম বলে ওঠে, ভাইয়া
তুই কোথায় আছিস? তাড়াতাড়ি হসপিটালের দিকে আয়। আমি আম্মুকে হসপিটাল নিয়ে এসেছি। আম্মু মাথা ঘুরে পড়ে গিয়েছে আর ডাক্তার বলেছে জ্ঞান ফিরছে না। আম্মুর ইমিডিয়েটলি নাকি কি জানি প্রয়োজন। তুই তাড়াতাড়ি আয়, ডাক্তার তোকে আসতে বলেছে। কি রে, কি হয়েছে? তোর যেন চোখ দিয়ে পানি পড়ছে। এত স্তব্ধ নিস্তব্ধ হয়ে গেছিস, কি বলেছে? বুঝতে পারছি না, হঠাৎ করে মিম কল করে বলছে আমাকে হসপিটালে যেতে। মানে কি বলছিস? সেই তুই তো বললি দুপুরবেলা তোর আম্মুর সাথে কথা বললি, আর আন্টি হসপিটালে। আরে তাড়াতাড়ি চল, এখনই হসপিটালে যেতে হবে। আমি আর রুদ্র দৌড়ে হসপিটালে চলে গেলাম। আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমার কি হয়েছে? মিমের কাছে যেতে মিম আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, আর কান্না সুরে বলতে লাগলো, ভাইয়া, তুই চলে যাওয়ার পর আম্মু কাজ করছিল। হঠাৎ করে আম্মুর মাথা ঘুরে পড়ে যায়। তখনই আমি রান্নাঘরে পানি আনার জন্য যেয়ে দেখি আম্মু অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি তাড়াতাড়ি হসপিটালে কল করি। তখন অ্যাম্বুলেন্সের লোক আসে আর আম্মুকে হসপিটালের দিকে নিয়ে যায়। এখন আম্মুর কি অবস্থা? ডাক্তার এসে কিছু বলেছে নাকি? না, ডাক্তার কিছুই বলেনি। ডাক্তার এখনই আসবে বলেছে। আচ্ছা, তুই চিন্তা করিস না, কান্না করিস না, ঠিক হয়ে যাবে। আম্মুর কিছুই হয়নি। ওকে কি বলবো, আমারও যে চোখ দিয়ে পানি পড়ছে। আমি ওকে সান্ত্বনা দিয়ে বেঞ্চের মধ্যে বসালাম। আমারও চোখ দিয়ে পানি পড়ছে। তখন রুদ্র এসে বলল, বন্ধু, তুই মনকে শক্ত কর। আন্টির কিছু হবে না। ডাক্তার এখনই বের হবে। তখনই দেখি আন্টির কেবিন থেকে ডাক্তার বের হয়। ডাক্তারকে দেখে নিলয় ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করে, ডাক্তার ডাক্তার আমার আম্মুর কি হয়েছে? ওনার কিছু হয়েছে নাকি? দেখুন, পেশেন্টের যা হয়েছে তা একান্ত ওনার ব্যক্তিগত। মানুষকে বলাটার প্রয়োজন মনে করছি আমি। হ্যাঁ, আপনি বলতে পারেন। আমার বাবা নেই। পরিবারের মধ্যে আমি ওনার বড় ছেলে, আর আমার একটা ছোট বোন আছে। তাহলে আপনি আমার কেবিনে আসুন। তখন আমি আর রুদ্র দুজনে ডাক্তারের কেবিনে প্রবেশ করি। ডাক্তারের কেবিনে এসে বসতেই ডাক্তার বলতে শুরু করে, কথাটা শুনতে আপনার হয়তো কষ্ট লাগবে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। আপনার মায়ের মাথার মধ্যে একটা প্রযুক্ত জন্ম নিয়েছে, যেটা আপনার মাকে তিলে তিলে খাচ্ছে। আপনার মা তা বুঝতে পারেনি। বেশি হতাশা আর চিন্তার কারণে এটার ফল হয়েছে। উনি যত দীর্ঘ সময় ধরে চিন্তা এবং কি মানসিক সমস্যার মধ্যে থাকবে, ততই ওনার জন্য অনেকটা ক্রিটিক্যাল হয়ে উঠবে। এতে ওনার মৃত্যুর সংখ্যা অনেকটা বেড়ে যাবে। ডাক্তার এসব কথা কি বলছেন? এতে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই নাকি? দেখুন, আপনার মায়ের হাতে সময় খুব কম, আর মাত্র 1 বছর আছে। আর এই 1 বছরের মধ্যে আপনার মাকে যদি অপারেশন না করানো যায়, তাহলে কিন্তু আপনার মাকে বাঁচানো একদমই সম্ভব না। এখন যেমন নর্মাল আছে, ঠিক 1 বছরও এমন নর্মাল থাকবে। আমি ওষুধ দিয়ে দিব, তারপরে হয়তো উনি আর জ্ঞান হারাবেন না। তাহলে দেরি কিসের? আপনি ওনার অপারেশন শুরু করছেন না কেন? দেখুন, ওনার অপারেশন তো আমরা করতে পারি, কিন্তু তার জন্য যে অর্থের প্রয়োজন। মানে আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। অর্থের প্রয়োজন মানে কত টাকা? দেখুন, আমাদের এখানে তো ওনার প্রথমত চিকিৎসা হবে না, কারণ এটা হচ্ছে সরকারি হসপিটাল। ওনাকে ভালো একটা প্রাইভেট ক্লিনিকে নিয়ে যেতে হবে। তার থেকে বড় কথা হচ্ছে ওনার অপারেশনের জন্য প্রায় 1,30,00,000 টাকা লাগবে। কথাটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, কারণ বাড়িটা বিক্রি করলেও আমি এত টাকা পাবো না। ডাক্তার, আমরা মধ্যবিত্ত মানুষ, আমরা এতগুলো টাকা কোথায় পাবো? দেখুন, সেজন্য আমি আপনাদেরকে কথাটা বলেছি। আপনাদের মধ্যে আর 1 বছর সময় আছে। এর মধ্যে যদি আপনারা টাকাটা ম্যানেজ করতে পারেন, তাহলে আপনার মায়ের চিকিৎসা হবে। না হলে আর কিছু আমার করার নেই। কথাটা বলে ডাক্তার বের হয়ে যায়। আমি আর রুদ্র বের হয়ে যাই কেবিন থেকে। আমার তো চোখ দিয়ে পানি পড়ছে। কি করব? আমার কলিজাটা ফেটে যাচ্ছে। যে কি থেকে কি হয়ে গেল আমাদের এত সুন্দর হাসি খুশি পরিবারটা। বন্ধু, তুই কান্না করিস না। তুই কান্না করলে মিমের কি হবে? ওকে যে তোকে সামলাতে হবে। আর টাকা, ওটা তো যে কোনো মুহূর্তে ম্যানেজ করা যাবে। ওকে আমি সান্ত্বনা দিচ্ছি। আমিও চিন্তায় আছি, কারণ এতগুলো টাকা কোথায় পাবো? আমরা তো কল্পনাও করতে পারবো না। আমি জানি রৌদ্র আমাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করব? না, এখন আমাকে নরম হলে হবে না, আমাকে শক্ত হতে হবে। আমি যদি নরম হয়ে পড়ি তাহলে মিমির কি হবে? ওকে এসব কথা জানানো যাবে না। আর আম্মু জানতে পারলে উনিও ভেতর থেকে অনেকটা নরম হয়ে পড়বে। বন্ধু, তুই এ সময় কাউকে এসব নিয়ে বিষয়ে কোনো কথা বলিস না। আর এসব বিষয় নিয়ে কোনো ধরনের আলোচনা যেহেতু না হয়,
তাহলে আন্টি অনেকটা ভেঙে পড়বে। হ্যাঁ বন্ধু, তুই ঠিক বলেছিস। তখনই দেখলাম ডাক্তার এসে বলতে লাগলো, আপনার আম্মুর জ্ঞান ফিরেছে, আপনি আপনার আম্মুর সাথে দেখা করতে পারেন। আর হ্যাঁ, আপনার আম্মু যা বলে তাই কিন্তু আপনাকে শুনতে হবে। ওনাকে কোনো ধরনের চিন্তা আপনি ফেলবেন না, আর টেনশন তো দিবেনই না। ডাক্তারের কথায় আমি আম্মুর কেবিনে প্রবেশ করি। তখন দেখি মিম আম্মুকে জড়িয়ে ধরে আছে। আম্মু আমাকে ডেকে বলে ওঠে, কে রে বোকা ছেলে, এভাবে দুজন কান্না করছিস কেন? আরে আমার তো মাথাটা মাত্র ঘুরে গিয়েছিল, মনে হচ্ছে সকালে কিছু খাইনি, তাই হয়তো বা খালি পেটে মাথা ঘুরে পড়ে গেছিলাম। তোরা তো আমাকে দেখি হসপিটালে নিয়ে এসেছিস। এখন তোমার শরীর ভালো আছে তো? আমি আরো সুস্থ হয়ে যাব তুই যদি আমার কথা অনুযায়ী ঢাকায় যাস। তুমি চিন্তা করো না আম্মু, আমি আগামীকালকে ঢাকা যাব। আর তুই আমার ব্যাগগুলো গোছিয়ে দিস। মিমের উদ্দেশ্যে কথাটা বললাম। যাক, তাহলে আমার ছেলেটা এতদিন পর সুবুদ্ধি হলো। আমি তোর আন্টিকে কল করে বলে দিব তোকে যেহেতু ইন্টারভিউ দেওয়ার ব্যবস্থাও করে দেয়। ডাক্তার আম্মুকে রিলিজ দিয়ে দেয়। 2 দিন পর সবাইকে বিদায় জানিয়ে আমি ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। যাওয়ার সময় আম্মু আর নীলা একটু কান্না করেছিল। আমাকে কখনো দূরে কোথাও পাঠায়নি, তাই ওরা খুব কান্না করছে। রুদ্রর মনটা অনেক খারাপ। রুদ্রকে বিদায় জানিয়ে বাসে উঠে পড়লাম। হয়তো আমি কখনো কল্পনাও করতে পারিনি আমার জার্নিটা এখান থেকে শুরু হবে। না না, যে কোনো বিনিময়ে আমার আম্মুর চিকিৎসা আমি করাবই। ঢাকা যাওয়ার প্রথম লক্ষ্য হচ্ছে আমি যে কোনো একটা কোম্পানিতে জব করব। ওখান থেকে যে কোনো চুক্তিতে আমি আম্মুর চিকিৎসার জন্য টাকা নিব, নয়তো আম্মুর চিকিৎসা কোনোভাবেই করানো সম্ভব হবে না। এই দুনিয়ায় আমার মা ছাড়া যে আমার আর কেউ নেই। আমি দেখেছি আমার মা আমার জন্য কতটা কষ্ট করেছে। আমার মা চাইলে আমাদেরকে ছেড়ে চলে যেতে পারত, কিন্তু না, এই জীবন সংগ্রামী যুদ্ধ করে নিজে বেঁচেছিল, আমাদেরকে বাঁচিয়েও রেখেছিল। আপনাদেরকে হয়তো আমার পুরো আসল পরিচয়টা দেওয়া হয়নি। আমার নাম নীল চৌধুরী। আমার বাবা সে ছোটোবেলায় আমাদের ভাই বোন দুজনকে রেখে ওপারে চলে গিয়েছে। তখন আমার মা কী করবে বুঝে উঠতে পারছে না। তখন মায়ের ছোট একটা প্রাইমারি স্কুলের টিচার করাতো। ওইখান থেকে যে টাকা পাইতো ওই টাকা দিয়ে আমাদের সংসারটা কোনো রকম টেনে টুনে চলতো। আমার মা খুবই সৎ এবং ভালো ছিল, সেজন্য হয়তোবা মানুষ আমার মাকে অনেকটা ভালোবাসতো। তার জন্যই আমার আম্মুকে ওখানে প্রিন্সিপাল বানিয়ে দেয়। আপনাদের সাথে কথা বলতে বলতে ঢাকা চলে আসলাম। ঢাকায় এসে আম্মুর দেওয়া চিঠিটা হাতে নিয়ে খুলে দেখলাম ওখানে একটা বাড়ির অ্যাড্রেস দেওয়া আছে। অ্যাড্রেসটা সবাইকে দেখালাম, কিন্তু অ্যাড্রেসটা কেউ চিনতে পারছে না। হঠাৎ করে কিছুর সাথে জানি ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম। তখনই ও শিট, আমার মাত্র নতুন জামাটা একদম নষ্ট করে দিল। তোর কত বড় সাহস, তুই আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিস? এই মেয়ে, ভদ্রভাবে কথা বল। তুই আমার বাবা মাকে নিয়ে কেন কথা বলছিস? এদের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আবার আমার মুখে মুখে কথা বলছিস? একে তো ধাক্কা দিয়েছিস আর তার উপর কথা বলছিস। আমি ঠিক পথে হাঁটছিলাম, তুই চোখগুলো উপরে তুলে নিয়ে হাঁটছিলি নাকি? মেয়েটাকে এত সময় ধরে আমি দেখতে পাইনি। তখনই দেখলাম আমার হাতের 4টি আঙ্গুল মেয়েটার গালে লেগে আছে। মেয়েটাকে দেখে একরকম ক্রাশ খাওয়ার মতো অবস্থা, কিন্তু মেয়েটার চেহারার সাথে ওর ব্যবহারের একদমই মিল নেই। তখনই মেয়েটার আশেপাশের বান্ধবীরা আমার দিকে কীভাবে জানি অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। কে তো জানিস না এই নীলা কি জিনিস, তোকে আমি দেখে দিব। তুই হয়তো বা এই ঢাকা শহরে নতুন এসেছিস, কিন্তু আমাকে চিনিস না। মেয়েটাকে দেখে ধনী পরিবারের মনে হয়েছে, কারণ মেয়েটার পোশাক আশাক দেখে খুবই ব্র্যান্ডের জিনিস মনে হয়েছিল। কিন্তু আমি তো ইচ্ছে করে ধাক্কা দিইনি মেয়েটাকে, তো সে এসে আমার গায়ে পড়ে গেল। অবশ্য মেয়েটার বান্ধবীরা মেয়েটার দিকে তাকিয়ে কেমন জানি হাসাহাসি করছিল। আমার কাছে বিষয়টা অদ্ভুত লাগলো। আম্মু কি ঠিকানা দিয়েছে, ওই ঠিকানা তো আমি খুঁজে পাচ্ছি না। এখন আম্মুকে কল করলেও আম্মু তো চিন্তা করবে। আবার হাঁটতে লাগলাম ঠিকানাটা খোঁজার জন্য। হঠাৎ করে একজনের সামনে পড়লাম। উনি ঠিকানা দেখে চিনতে পারলো। যাই হোক, অবশেষে একজন চিনল। লোকটা ঠিকানা দেখিয়ে দিতে ওই ঠিকানা অনুযায়ী একটা বাসার সামনে আসি। বাসার সামনে আসতে একজন ভদ্রমহিলা এসে দরজা খুলে আমাকে দেখে বলে ওঠে, বাবা, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না, কার কাছে এসেছো? ভদ্রমহিলাটাকে আমার মায়ের সব কিছু খুলে বলি এবং কি
আমার মায়ের হাতে দেওয়া চিঠিটাও ওনাকে দিয়ে সব কিছু দেখে উনি হেসে বলে ওঠে, আরে বাবা, তুমি তাহলে এই রেহানা ছেলে, কত বড় হয়ে গেছো। আমি সেই তোমার বাবা থাকতে গিয়েছিলাম, এরপরে তো তোমাদের কোনো খোঁজ খবর পাইনি। শেষমেশ তোমাদের খোঁজ খবর পেয়েছি। তোমাদের কথা শুনে খুব খারাপ লেগেছিল। পরে শুনেছি তোমরা এখন মোটামুটি ঠিক আছো। হ্যাঁ, আমি তোমার আঙ্কেলকে বলে তোমার ইন্টারভিউর মিনিস্টার করে রেখেছি, তুমি আসবে। তোমার আম্মু আমাকে কলে জানিয়েছিল। কিছুদিন আগে আমার ফোনটা হারিয়ে যায়, তার জন্য আমার ফোনটা একদম অফ হয়ে যায়। তোমার মায়ের নাম্বারটাও আমার কাছে ছিল না যোগাযোগ করার মতো। এখন ভিতরে আসো, তোমার আম্মুর কি অবস্থা সেটা বলো। জি আন্টি, আম্মু এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। আন্টির সাথে আরও কিছু কথা বললাম, তখন আন্টি আমাকে উদ্দেশ্য করে একটা রুম দেখিয়ে বলল, বাবা, তুমি যে কয়দিন আসো এখানেই থাকবে। আর তোমার আঙ্কেলকে আমি বলেছি আগামীকালকে তোমার ইন্টারভিউ আছে। তোমার আঙ্কেল ওই কোম্পানিতে জব করে। কোম্পানিটা অনেক বড়, সবাই চান্স পায় না। কিন্তু তোমার আম্মুর কাছ থেকে শুনেছি তুমি অনেক ট্যালেন্ট ছেলে। আম্মুর অনেক ইচ্ছে আমি একটা বড় কোম্পানিতে জব করব। এতদিন ধরে ছোটোখাটো জবের অফার এসেছিল, কিন্তু আমি করিনি। আম্মু এতটা এটার ওপর আগ্রহ দেখায়নি। তোমার আঙ্কেল ওই কোম্পানির একজন সাধারণ মাত্র, তারপরেও তোমার আঙ্কেলের বেতন মাস শেষে প্রায় 30-এর উপরে পড়ে। তাহলে বোঝো কোম্পানিটা কতটা বড়। আচ্ছা আন্টি, আপনি কি কোম্পানিটার নাম জানেন? কোম্পানিটার নাম কি? হ্যাঁ, কোম্পানিটার নাম হচ্ছে স্কোর ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটার নাম শুনে আমার তো মাথাটা ঘুরতে লাগলো, কারণ কোম্পানিটা হচ্ছে আমাদের শহরের সব থেকে নামকরা এবং কি সবচেয়ে বড় কোম্পানি। ওখানে ইন্টারভিউ দেওয়ার জন্য অনেক হাজার হাজার মানুষ যেতে যায়, কিন্তু সবাই ওখানে চান্স পায় না। কোম্পানিটা নিয়ে আমি ভার্সিটি থাকা অবস্থায় অনেকটা রিসার্চ করেছিলাম। ওখানে অনেক ইন্টারভিউ দেওয়ার জন্য গিয়েছিলাম, আমার থেকেও অনেক ট্যালেন্টেড ছিল ওখানে, তাই চান্স পাইনি। তাহলে কি এখন চান্স পাবো? তোমার মা খুবই ভালো একজন মানুষ, এমনকি আমার খুব ভালো একটা বন্ধু ছিল। ওই হিসাবে আমি অনেক কষ্টে তোমার জন্য এই ইন্টারভিউটা ম্যানেজ করেছি। হয়তোবা তোমার চাকরি হবে কি না তা জানি না। আচ্ছা ঠিক আছে, তুমি প্রেশাই নাও, আমি খাবার এনে দিচ্ছি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, সকালে আবার তোমার ইন্টারভিউ আছে। আমি রুমে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসতেই আন্টি খাবার নিয়ে এসে আনতে খাবারটা খেয়ে রাতে ঘুমিয়ে পড়ি। রুদ্রকে কল করেছিলাম বাসায় ঢোকার সময়, তাই আর কাউকে কল করিনি। ঘুমানোর আগে আম্মুকে কল করে সব কিছু বলেছি। শুভকামনা জানিয়ে কলটা কেটে দেয়। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হচ্ছে, কারণ আজকে সকাল সকাল বেরোতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য। যদি লেট হয়ে যায় তাহলে ওরা ঢুকতে দেবে না, কারণ আমি আগে থেকে জানি স্কোয়ার ইন্ডাস্ট্রিজটা খুবই সময় মূল্য দেয়। আমার জানা অনুযায়ী ওখানে যে এমডি, উনি খুব ভালো একজন মানুষ। আমার জানা অনুযায়ী স্কোর কোম্পানির মালিকের একটা মাত্র মেয়েটা মা ছোটোবেলায় মারা গেছে, তাই স্কোর কোম্পানি সেই মালিক তার মেয়েকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। যাই হোক, এত কিছু আমার ভাবার প্রয়োজন নেই। তাড়াতাড়ি করে রেডি হয়ে ইন্টারভিউ দিতে চাই। ইন্টারভিউ দিয়ে উদ্দেশ্যে রওনা দিলাম, তখন আন্টি আমাকে দেখে বলে ওঠে, আরে বাবা, নাস্তাটা তো করে যাও, এত সকাল সকাল বের হলে হবে? এটা কি? না আন্টি, আমার তাড়াতাড়ি যেতে হবে, যদি লেট হয়ে যায় তাহলে সমস্যা আছে। তোমার আম্মুর কাছ থেকে যতটুকু শুনেছি তুমি সকালবেলা কখনোই ঘুম থেকে ওঠো না, কিন্তু তোমাকে দেখে তো আমার এমনটা কোনোভাবেই মনে হচ্ছে না। তোমার আম্মু হয়তোবা তোমার নামে এমনি কথাগুলো বলেছে। আন্টির দিকে একটু হেসে আর কিছু বললাম না। না খেয়ে ইন্টারভিউ দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। মনে মনে ভাবছি, আন্টি তো আর জানে না আমি কী জন্য এমন পাগল হয়ে আছি, আর আমার ইন্টারভিউ এবং চাকরিটা কতটা প্রয়োজন, যে আমার প্রিয় মানুষটাকে আমি হারাতে যাচ্ছি। সেই মানুষটাকে তো কখনো হারাতে পারবো না। তার জন্য যতটুকু কষ্ট, যত প্রয়োজন হোক, যা লাগে, যা দরকার, সবই আমি করব।
ওয়েটিং রুমে এসে দেখি কেউ এখনও আসেনি। আমি নিজেই বসে পড়লাম। ওয়েটিং রুমটা অনেকটা বড়, প্রায় কম করে হলেও 10 থেকে 15,000 লোক তো ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছে, কারণ সিটটা তো তাই বলছে। এত মানুষের ভেতরে আমি কি সিলেক্ট হব? তাই যেন হয়। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, আল্লাহ তাআলা দেখে তো আমাকে যাত্রায় সিলেক্ট করে দেয়। এখানে জব করলে হয়তো বা আমি আমার আম্মুর চিকিৎসা 3 মাসের ভেতরে করে ফেলতে পারবো। সময় কখন হবে জানি না, ঘড়ি কাটার দিকে তাকিয়ে আছি। আর এক এক করে সবাই ইন্টারভিউ দেওয়ার জন্য ওয়েটিং রুমে এসে বসে হাজির হচ্ছে। তখন আমার পাশে একজন ভদ্রলোক এসে বসে। বুঝলাম না, এই ভদ্রলোকটা মনে হয় ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছে। তখন ভদ্রলোকটা আমার দিকে তাকিয়ে বলে ওঠে, কি আপনিও কি এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছেন নাকি? ইন্টারভিউ দেওয়ার জন্যই তো এসেছি, কিন্তু এখনো তো সময় হয়নি। অপেক্ষা করেন, সময় হয়ে যাবে। আচ্ছা বলেন তো, মালিক পক্ষ আপনার কেমন মনে হয়? আমি যতটুকু শুনেছি উনি খুবই ভালো একজন মানুষ। এমনকি উনি ট্যালেন্টেড মানুষদেরকে কদর করে আর অনেক সময়ের মূল্য। আর আমি মনে করি ওনার এই চিন্তাধারাটা খুবই ভালো। কিন্তু আমি যতটুকু জানি উনি খুবই রাগী মানুষ। এমনকি উনি ওনার খুব মেজাজ দেখান উনি ওনার নিজের লোকদের উপর। দেখুন, উনি অনেকটা কষ্ট করে সাফল্য অর্জন করেছে, তাই ওনার সাফল্যের ওপর কেউ যদি আঘাত করে তাহলে ওনার কষ্ট লাগবে, এটা স্বাভাবিক। দেখলাম ভদ্রলোকটা একে একে অনেকে এই কথাগুলো জিজ্ঞেস করছে। আমি আর কিছু বললাম না, চুপ করে বসে রইলাম। তখনই দেখলাম 3-4টা লোক এসে সামনে আসে। তখন পেছন থেকে ওই লোকটা সবার উদ্দেশ্যে বলে ওঠে, হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছি এই কোম্পানির সিও, মানে ওনার। আমি এখানে সবার ইন্টারভিউ নিয়ে ফেলেছি। কার কেমন চিন্তা ধারণা আমি সব দেখে ফেলেছি। আপনাদের মধ্যে আমার 10 জন মানুষকে সিলেক্ট করেছে। এদের মধ্যে আমি পার্সোনালি ইন্টারভিউর জন্য ডাক দিব, তখন আপনারা আসবেন। আমি বুঝতে পারলাম না যে উনি এই কোম্পানির মালিক। এমন সাধারণ পোশাকে এসেছেন যে বোঝার কোনো উপায়ই নেই। কিন্তু কথাটা শুনে আমার খুব খুশি লাগছে, কারণ এই 10 জনের মধ্যে আমিও একজন আছি। তার মানে আমার কথা ওনার খুব ভালো লেগেছে। আমাদের 10 জনকে একটা ভিআইপি কেবিনে নিয়ে যায়। এরপর একে একে ডাক দেয় ইন্টারভিউর জন্য। তাই 1 ঘন্টা পর আমার পালা আসে। আমি যখন কেবিনে প্রবেশ করতে আমি তো একেবারে আকাশ থেকে পড়ে গেলাম, কারণ সামনে যে বসা আছে তাকে দেখে আমি তো আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারলাম না। ভাবলাম পালিয়ে যাব, কিন্তু পালানোর তো আর কোনো উপায় নেই, কারণ যে বসে আছে সে আর কেউ না, সেই দিনের মেয়েটা তো আমাকে ওর সামনে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে। আমি তো ভাবতেও পারিনি যে স্কয়ার ইন্ডাস্ট্রিজ মালিকের মেয়ে এই মেয়েটা আমার উদ্দেশ্যে বলে ওঠে, দেখি আপনার সিভিটা দেখি। ও, তো মিস্টার নিলয় চৌধুরী, আপনি এখানে এসেছেন একটা চাকরির উদ্দেশ্যে, তাই না? তাহলে আপনি এখানে এসেছেন একটা চাকরির উদ্দেশ্যে। তুই কি মনে করেছিস তুই এখানে একটা চাকরি খোঁজার জন্য চলে আসবি, একটা চাকরি পেয়ে যাবি? চাকরি পাওয়ার কোনো যোগ্যতা আছে? দেখুন মিস, আপনি আমাকে এখানে অপমান করতে পারেন না। আর আমার প্রয়োজন নেই আপনার এখানে চাকরি করার। প্রয়োজন হলে ভিক্ষা করে খাবো, তারপরও আপনার এখানে আমি চাকরি করব না, চাকরি নেবও না। কথাটা বলে আমি অফিস থেকে বের হয়ে বাসায় চলে আসি। বাসায় এসে দেখে আন্টি এখনও বাসায় আসেনি, মনে হচ্ছে বাইরে গিয়েছে। তাই আমি বাসার ভিতরে ঢুকে দেখি আমার জন্য খাবার বেড়ে রেখেছে। তাই খাবারটা খেয়ে একটু বাইরে হাঁটা দিয়ে, কারণ মনটা খুব খারাপ হয়ে আছে। ছোট লোকটার কত বড় সাহস! এখানে চাকরি পাওয়ার জন্য কোথায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকে, আর ও আমাকে বলে ও চাকরি করবে না, আবার আমার মুখে মুখেও কথা বলে। রাস্তার এক প্রান্তে বসে আছি, হঠাৎ করে দেখলাম একটা গাড়িতে একটা ট্রাক মেরে দেয়। লোকটা বের হওয়ার চেষ্টা করে, কিন্তু বের হতে পারে না। অবশেষে অনেক কষ্ট করে লোকটা প্রক্রিয়ায় ওঠে। আমি দৌড়ে লোকটার কাছে যাই। লোকটার কাছে যেতে আমি অবাক হয়ে যাই, কারণ উনি আর কেউ না, ওই দিন ইন্টারভিউ নেওয়ার সময় যে লোকটা নিজেকে স্কুল কোম্পানির মালিক বলেছিল, সেই লোকটাই। কিন্তু অদ্ভুত বিষয়টি, তিনি এখানে আসলে কি করে? আর ট্রাকটা ওনাকে ইচ্ছাকৃতভাবে মেরে দিয়ে চলে গিয়েছে। আমি ওনার হাত চেক করে দেখলাম উনি এখনও বেঁচে আছে। তাই আমি তাড়াহুড়ো করে ওনাকে একটা গাড়িতে করে হসপিটালে নিয়ে যাই। কিছুক্ষণ পর ডাক্তার এসে আমাকে বলতে শুরু করে, দেখুন, রোগীর অবস্থা খুবই সিরিয়াস। ওনার প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়েছে।
ওনাকে ইমিডিয়েটলি এবি নেগেটিভ রক্তের প্রয়োজন, কিন্তু সমস্যার বিষয় হচ্ছে এই রক্তটা সহজে সবার কাছে পাওয়া যায় না, আর এখন আমাদের কাছে এর অর্থটা নেই। তাই আপনাকে সম্ভাব্য এর অর্থটা ম্যানেজ করতে হবে, নয়তো ওনাকে বাঁচানো সম্ভব না। ডাক্তার, আপনি রক্ত নিয়ে চিন্তা করবেন না, আমারও ও নেগেটিভ। আপনি চাইলে আমার থেকে রক্ত নিয়ে ওনাকে বাঁচাতে পারেন। ও, তাহলে আপনি তাড়াতাড়ি টিবি নিয়ে আসুন। আপনার রক্ত ওনার শরীরে দিলে উনি ঘন্টা দুয়েকের মধ্যে জ্ঞান ফিরবে। ডাক্তার, আমাকে হসপিটালে কেবিনে নিয়ে যায়। প্রায় 1 ঘন্টা পর আমি ওখান থেকে বের হয়ে যাই। আমি চিন্তার মধ্যে আছি যে উনি সুস্থ হবেন তো। বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগছে, কারণ ওনাকে একটা টাক মেরে দিয়েছে এবং কি অনেক বাজে অবস্থায় উনি আহত হয়েছে। প্রায় 2 ঘন্টা পরে ডাক্তার এসে বলল, দেখুন, এখন উনি মোটামুটি সুস্থ আছেন, ওনার জ্ঞান ফিরেছে। আপনি ভিতরে যান, উনি আপনাকে ডাকছেন। আমি ওনার কেবিনে গিয়ে দেখি উনি ওঠার চেষ্টা করছেন। ওঠার জন্য ওনাকে একটু সাপোর্ট দিলাম। তখন উনি আমার উদ্দেশ্যে বলে ওঠে, বাবা, তুমি আজকে আমার জন্য যা করেছো, হয়তো কেউ আমার জন্য এতটুকু করতো না। আমি ডাক্তারের কাছ থেকে শুনেছি, হয়তো বা এখানে কেউ আমাকে ঠিকভাবে চিনতে পারেনি। আমি তো সব সময় বাইরে থাকি না, বেশিরভাগই আমি কাজের জন্য বিদেশে যাই। আমি জানি তুমি আমাকে রক্ত দিয়ে জীবন দিয়েছো, তোমার কাছে আমি হাজারো ঋণী হয়ে রইলাম। আপনি সব কি বলছেন? এগুলো বলাটা একদম উচিত না। আমি একজন মানুষ হিসাবে যা আমার প্রয়োজন, যা আমার কর্তব্য, আমি আমার কর্তব্যই পালন করেছি। তোমার মতো মানুষ পাওয়া আসলেই ভাগ্যের। তোমাকে মনে হচ্ছে আমি কোথায় যেন দেখেছি, কিন্তু ঠিক মনে করতে পারছি না। আসলে আমি আপনার কোম্পানিতে জবের জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। তখন আপনি 10 জনকে সিলেক্ট করেছেন, তার মধ্যে আমিও ছিলাম। আমার ফাইনাল ইন্টারভিউ দেওয়ার জন্য আপনার মেয়ের কাছে গিয়েছিলাম, কিন্তু আমাকে ওখানে রিজেক্ট করে দেয়। আমার চাকরিটা খুবই প্রয়োজন ছিল, তাই আমি আর কিছু বললাম না, ওখান থেকে চলে আসি। তুমি আমার জন্য যা করেছো তার হয়তো ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না, কিন্তু এতটুকু আমি তোমাকে দিতে পারি। তুমি আগামীকাল থেকে আমার অফিসে জয়েন করবে। আমি তোমাকে মেল করে পাঠিয়ে দিব। স্যার, আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব আমার তার ভাষা জানা নেই। আমার চাকরিটা খুবই দরকার ছিল। একদম তুমি আমাকে স্যার বলবে না, এখন থেকে তুমি আমাকে আঙ্কেল বলে রাখবে। অফিসে স্যার বললে সমস্যা নেই। তখনই দেখলাম হাতের ফোনটা বেজে উঠল। আন্টি কল করে পাশে যেতে বলেছে। তখনই দেখলাম আঙ্কেলকে দেখার জন্য অনেকগুলো লোক আসতে শুরু করলো। ইতিমধ্যে সবাই খবর পেয়ে গেছে, তাই আমি আর ওখানে রইলাম না, ওখান থেকে চলে গেলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করলাম। তখন আন্টি জিজ্ঞেস করলো, কি বাবা, তোমার চাকরির কি অবস্থা আর ইন্টারভিউ কেমন হলো? বললে না তো। আন্টি চাকরি বলতে গেলে কনফার্ম, আগামীকালকে থেকে জয়েন হতে বলেছে। আমি জানতাম বাবা, তোমার উপর আমার ভরসা ছিল। আমি জানি তুমি চাকরিটা ঠিকই নিতে পারবে, আর তোমার মতো ছেলে পাওয়া তো খুবই ভাগ্যের। দোয়া করি বাবা, তুমি অনেক বড় হও। খাওয়া দাওয়া করে আমি রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি নিলাম। তখনই দেখলাম ফোনের মধ্যে একটা মেইল আসলো। মেইলটা চেক করে দেখলাম ওই গ্রুপ থেকে একটা মেইল আসলো। আমার চাকরিতে জয়েনিং লেটার পাঠিয়ে দিয়েছে। আগামীকাল সকাল 10টার দিকে অফিসে জয়েনিং লেটারটা নিয়ে জমা দিতে বলেছে। আমার যে কি খুশি লাগছে তা বলে বোঝাতে পারবো না। অবশেষে আমার মায়ের স্বপ্নটা পূরণ হলো, আর আমি আমার মায়ের চিকিৎসার জন্য টাকার কোনো চিন্তা করা লাগবে না। আমি এখন দুশ্চিন্তা মুক্ত হলাম, কিন্তু তারপরও এতগুলো টাকা আমাকে 1 বছরের ভিতরে যেভাবে হোক ম্যানেজ করতে হবে। ঠিক আছে, এখন তো চাকরিটা হয়েছে, যা হবার তা পরে দেখা যাবে। এখন তো ঘুমিয়ে পড়ি। বাবা, তুমি এখন ঠিক আছো তো? তোমার শরীর ঠিক আছে তো? আর কিভাবে এমনটা হয়েছে? আরে মা, তুই চিন্তা করিস না, আমি এখন মোটামুটি সুস্থ আছি। আমি হয়তো বা বেঁচে থাকতাম না যদি না একটা ছেলে এসে আমাকে উদ্ধার করে এখানে নিয়ে আনা আসতো। ছেলেটা আমাকে ওর নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছে, তাই ছেলেটার কাছে আমি অনেকটা ঋণী হয়ে গেলাম। তাহলে তোমাকে এই হসপিটালেও কেন নিয়ে এসেছে? সামনেই তো অনেক বড় হসপিটাল ছিল, ওখানে নিয়ে যায়নি কেন? দেখুন ম্যাডাম, উনি চাইলে ওই হসপিটালে নিয়ে যেতে পারতো, কিন্তু উনি যদি 1 মিনিট দেরি করতো তাহলে হয়তো বা আপনার বাবাকে বাঁচানো সম্ভব হতো না। আচ্ছা বাবা, তুমি ছেলেটাকে দেখেছো, আর তুমি ছেলেটাকে কিছু দাও নাই? কিছু টাকা দিয়ে দিতে, গরিব মানুষ টাকা নিয়ে সব কিছু মিটিয়ে যেত। তোমার করেছে ওই হয়েই যায় টাকা দিয়ে দিতে,
তাহলে ওরা খুশি হয়ে যেত। গরিবরা ওরা টাকার জন্য সব পারে। না রে মা, পৃথিবীতে সবাই এক না, আর পৃথিবীতে ভালো মানুষ খুঁজে পাওয়া এতটা সহজ না। টাকা দিয়ে সব কিছু কেনা যায় না, টাকা দিয়ে মানুষের জীবন ফিরিয়ে আনা যায় না, টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, টাকা দিয়ে সুখ পাওয়া যায় না। টাকা যে সব কিছু তা না। জানিস মা, আমি এক মুহূর্তের মধ্যে ভুলে গেছিলাম যে আমি মনে হয় আর বাঁচবো না। পৃথিবীর মায়া ত্যাগ করে আমাকে যেতে হবে। শুধু বারবার তোর কথাই মনে পড়ছিল। কিন্তু তখনই ছেলেটা ফেরেশতা হয়ে আমার কাছে আসে। ছেলেটা আমার আসল পরিচয় জানার পরেও একটু বিন্দু পরিমাণও শর্ট বা আক্ষেপ করেনি। ছেলেটার কোনো লোভ নেই। ছেলেটা চাইলে আমার কাছ থেকে অনেক কিছু চাইতে পারতো, ও চাইলে আমি দিতাম, কিন্তু ছেলেটা চায়নি, শুধু সামান্য একটা চাকরি চেয়েছে। আমি চিন্তা করে দেখলাম, তুই তো অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা শেষ করে এসেছিস, আর আগামীকালকে তোকে বলেছি অফিসের সব দায়িত্ব নেওয়ার জন্য। ছেলেটাকে আমার খুব ভালো লেগেছে, আর ছেলেটা খুবই ভালো, এমনকি ভদ্র ছেলে। তাই আমি চিন্তা করেছি ছেলেটাকে তোর অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখে দিব। এখন তুমি চলো, তোমাকে একটা প্রাইভেট হসপিটালে ভর্তি করে দিই। সামনেই যে হসপিটালটা আছে ওখানে তোমাকে ভর্তি করে দিই। এই অবস্থায় তুমি এখানে থাকতে পারবে না। না রে মা, আমি মোটামুটি সুস্থ আছি, আর আমি আগামীকালকেই চলে যেতে পারবো, আর অন্য কোনো হসপিটাল যাওয়া লাগবে না। ঠিক আছে, তাহলে আমি তোমার এখানে এসি লাগানোর জন্য বলে দিচ্ছি, আর এখানে সব কিছু পরিষ্কার করে দেওয়ার জন্য লোকদেরকে ফোন দিচ্ছি। তোমার খাওয়ার জন্য সব কিছু প্রস্তুত করার জন্য আমি ওদেরকে সবাইকে বলে দিচ্ছি। আমি কি কখনো আমার মেয়েটাকে মানুষের মতো মানুষ করতে পারবো না? ওকে কখনো ভালোবাসা আর মানুষের সাথে মিশতে বুঝবে না দুঃখ কষ্ট কি জিনিস? আল্লাহ তাআলার কাছে আমার একটাই চাওয়া, যে এমন একটা ছেলে ওর জীবনে আসুক যে ছেলেটা ওর পুরো জীবনটাকে বদলে দিবে, ওকে একজন সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলবে। আমি আমার জীবনে এতটুকুই চাই। আল্লাহ পাক আমি মরার আগে যেহেতু আমার ইচ্ছাটা পূরণ হয়। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আন্টি নাস্তা বানিয়ে দিয়েছিল, তাই নাস্তা খেয়ে সকাল সকাল অফিসের উদ্দেশ্যে রওনা দেই। আজকে তো আঙ্কেল বলেছিল ওনার অফিসে যাওয়ার জন্য, হয়তোবা উনি আমার জন্য সব কিছু তৈরি করে রেখেছেন। তাই আমি অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে আর যাওয়ার সময় ভাবতেছি আঙ্কেল এখন সুস্থ আছেন তো। প্রায় 20 মিনিট পরে অফিসে চলে আসে। অফিসের সামনে আসে দেখে অফিসটা অনেক সুন্দর করে সাজানো। কিছু বুঝলাম না, আমার জন্য তো সাজানো হবে না, তাহলে কার জন্য সাজানো? যাই হোক, 4-5টা কথা না ভেবে ভিতরে প্রবেশ করি। ভেতরে প্রবেশ করতে একজন ম্যানেজার আমাকে দেখে বলে ওঠে, এই যে মিস্টার হ্যান্ডসাম, আপনাকে তো কখনো এই অফিসে দেখিনি, আর আপনি ভিতরে ঢুকলেন কি করে? আপনি এখানে কি জন্য এসেছেন? আমি এখানে গতকালকে জয়েন হয়েছি, এই যে আমার জয়েনিং লেটার, তাই আমি এখানে এসেছি। ও আচ্ছা, তাহলে আপনি হচ্ছেন নীলা চৌধুরী। আমাকে স্যার ফোন করে আপনার বিষয়ে বলেছে আপনি স্পেশাল। আপনি ভিতরে আসুন। আর এদিকে এগুলো তাকানোর প্রয়োজন নেই। আসলে আজকে আমাদের ম্যাম এখানে জয়েন করবে, তো সেই জন্য এমন সাজানো গোছানো হচ্ছে ওনাকে বরণ করার জন্য। খেলো করেছে রে, তার মানে ওই বজ্জাত বাজে মেয়েটা এখানে আসবে, তার মানে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। ও যদি দেখে তাহলে আবার আমাকে বের করে দেয় না তো। কি ব্যাপার, আপনি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন? আসেন, স্যার একটু আগে ভিতরে এসেছে, আর ম্যাম এখনই আসবে। নীলা ম্যাম কিছুক্ষণের মধ্যে চলে আসতে পারে। ম্যানেজার আমাকে স্যারের কেবিনে নিয়ে যায়। ওনার কেবিনের সামনে এসে দাঁড়ালাম, তখন উনি ভেতর থেকে ম্যানেজারকে ডাক দিয়ে বলে ওঠে, কি ব্যাপার রফিক, বাইরে কে দাঁড়িয়ে আছে আর ভেতরে আসছে না কেন? কোনো কথা বলছে না, কাকে নিয়ে এসেছো? স্যার, আপনি যে গতকাল আমাকে যে ছেলেটার কথা বলেছেন, ওই ছেলেটা অফিসে এসেছে, এবং কি ও আপনার সামনেও আপনার অফিসের বাইরে দাঁড়িয়ে আছে ভিতরে ঢোকার জন্য। বলবো? আরে কি করছো কি? ওকে তুমি বাইরে কেন দাঁড় করিয়ে রাখলে? আমার কেবিনেও কি নিয়ে আসো, আমি ওর সাথে কিছু কথা বলবো। আর হ্যাঁ, তোমার ম্যাডাম যদি চলে আসে তাহলে আমার কেবিনে তাকে পাঠিয়ে দিবে, কারণ এখন থেকে এই বসের চেয়ারে তো সেই বসবে। আমি তো এখন কয়েক মাসের জন্য নিচ্ছি এই কাজ। ঝামেলা আমার আর ভালো লাগছে না, এসব ঝামেলা ও নিজেই সামলাক। আমার দ্বারা এইসব সমস্যার সমাধান করা চলছে না। আমি এখন শুধু ঘুরে বেড়াবো আর বিভিন্ন দেশে গিয়ে দেখবো যে আল্লাহ পাকের সৃষ্টির প্রকৃতি। ম্যানেজার আমাকে ভেতরে ঢোকার জন্য বলে। তখন আমি ভেতরে ঢুকে সালাম দিলাম। আমার সালাম দেখে আমাকে বলে ওঠে, আরে বাবা, তুমি এসেছো, ভালো করেছো। আমার মেয়েও আসতেছে, তোমার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। ধুর ছাতা, যত চাই ওই বজ্জাত মেয়েটার সাথে পরিচয় না হতে ততই দেখে ও আমার সামনে চলে আসে। ওর সাথে চেয়ে আমার কি করতে ঝামেলা পাই গেছি
আল্লাহ জানে, মনে হচ্ছে কোনো পাপের ফল আমাকে আল্লাহ পাক দিয়েছে। কি হলো বাবা, তুমি কি ভাবছো? কই কিছু না তো। কিছুক্ষণ পরে দেখলাম একটা মেয়ে ফ্রেন্ড আর শার্ট পরে ভেতরে প্রবেশ করলো। আমাকে দেখে তো মেয়েটার চোখ থেকে সানগ্লাসটা খুলে বলে উঠলো, ইউ, তুই তুই এখানে কেন? তুই আমার অফিসে কি করছিস? কি রে মা, তুই ওকে চিনিস নাকি? ওকে আমি চিনব না? ওকে আমি হাড়ে দিয়ে চিনি। হয়তো সেদিন আমাকে অপমান করেছিল, আমার গালে থাপ্পড় মেরেছিল, আমার সব বান্ধবীর সামনে আমার মাথা হেড হয়ে গেছিল এই ছেলেটার জন্য। এই ছেলেটা আমাকে সেদিন অপমান করেছিল, আর অফিসে ইন্টারভিউয়ের সময়ও আমাকে অপমান করে বলেছিল ওর নাকি চাকরির প্রয়োজন নেই, আমি চাকরি দিলে ও নাকি তা গ্রহণ করবে না। এত অপমান মানা যায় না। তখন আমি আঙ্কেলকে উদ্দেশ্য করে বলে উঠি, আঙ্কেল, আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। আর আমি এই কথা বলি নাই যে আপনার মেয়েটা এতটা অহংকারী, তার জন্য আমি এখানে চাকরি করতে চাই না। আর আমি এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না, আমি চলে যেতে চাচ্ছি। আরে বাবা, তুমি এমন করছো কেন? দাঁড়াও, আমি ওর সাথে কথা বলছি বিষয়টার। নীলামা, তোর হয়েছেটা কি? এই ছেলেটা, ওই যে ছেলেটা আমাকে বাঁচিয়েছে, এটা সেই ছেলে। আমি ওকে কথা দিয়েছি আমার অফিসে জব দিব, আর তুই কিনা ওই ছেলেকে অপমান করছিস। নীলা, এটা কিন্তু ঠিক না। তুই এই ছেলেটাকে এইভাবে অপমান করতে পারিস না। আমি বুঝলাম ও তোমাকে বাঁচিয়েছে, কিন্তু তাই বলে তুমি ওর সামনে আমাকে এতগুলো কথা বললে? না মা, তুই রাগ করিস না। আমি ওকে কথা দিয়েছি, আমি এখানে ওকে একটা ভালো জব দিব। আর এমনিতে তোর তো একটা অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন, আর ছেলেটা অনেক ভালো, তুই ওকে তোর অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখে দে। সুযোগ যেহেতু পেয়েছি, তাহলে এই ছোট্ট লোকটাকে একটা শিক্ষা দিলেই হয় না? ও যেহেতু তোমাকে বাঁচিয়েছে, ওই হিসেবে আমি ওকে চাকরি দিতে রাজি আছি, কিন্তু ও আমার সব কথা শুনতে হবে, আমি যা বলবো তাই করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, আমি ওকে বলছি। বড়লোক বাবার অহংকারী মেয়েটা রাগ দেখে ওখান থেকে বের হয়ে যায়। তখন আমার কাছে আঙ্কেল এসে বলতে লাগে, দেখো বাবা, তুমি ওর কথায় কিছু মনে করো না। ছোটবেলায় যখন ওর মা মারা যায়, তখন থেকে আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। ওর কোনো চাওয়া আমি অপূর্ণ রাখিনি, তাই হয়তো মেয়েটা আজকে এমন হয়ে গেছে। আসলে কি জানো, মায়ের ভালোবাসা ছাড়া আর শাসন ছাড়া কখনো কোনো মেয়ে বেড়ে উঠতে পারে না। আমি তোমাকে ওই জন্য ওর অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দিয়েছি। আমি জানি তুমি আমার মেয়েটাকে সঠিক পথে নিয়ে আসতে পারবে। আমি তোমার কাছে এটা অনুরোধ করছি, একটা বাবা হয়ে। আমি অবশ্য চাকরিটা করতাম না, কিন্তু আপনি আমার বাবার সমতুল্য, তাই আমি আপনার কথা ফেললাম না। আমি আপনার কথাটা অবশ্যই রাখবো। এরপর আঙ্কেলের সাথে অফিসের বিষয়ে আরও কিছু কথা বলে সবার সাথে পরিচয় নিয়ে এরপর আঙ্কেল অফিস থেকে চলে যায়। ম্যানেজার সাহেব আমাকে একটা কেবিন দেখিয়ে দিয়ে যায়। এমনিতে চাকরিটা আমার খুব প্রয়োজন ছিল, কারণ আর হাতে সময় আছে মাত্র 11 মাস। 1 মাস তো এখানেই কেটে গেছে। এখন যদি আমি টাকা ম্যানেজ না করি, তাহলে তো আমার আম্মুকে বাঁচানো সম্ভব না, আর আমি বেঁচে থাকতে এটা কখনো হতে পারে না। তখনই ম্যানেজার স্যার ভিতরে প্রবেশ করে আমার উদ্দেশ্যে বলে ওঠে, আচ্ছা, আমি কি একটা কথা জানতে পারি? হ্যাঁ বলুন, আপনি কি জানতে চান আমার কাছ থেকে? নীলা ম্যাম আপনার উপর এতটা রেগে আছে কেন, একটু কি জানতে পারি? ও, তার আগে তো আমি আমার পরিচয়টা আপনাকে দিতে একদমই ভুলে গেছি। আসলে আমার নাম হচ্ছে অনিক আহমেদ। আমিও আপনার মতো এখানে সবে মাত্র 2 মাস হলো জব করছি। আমার বাবা এখানে ম্যানেজার ছিলেন, ওই সুবাদে আমাকে আব্বুর পোস্টটা দেওয়া হয়েছে। আর 2 মাসের মধ্যে আমি দেখেছি যে একজন মানুষ কতটা রাগী। তাই বলছি, ওনার কাছ থেকে দূরে দূরে থাকবেন, সাবধানে থাকবেন। উনি যে কোনো কিছু করতে পারে। আর আপনার কাছে একটা সত্য কথা বলবো। হ্যাঁ বলেন, সমস্যা নেই, আমি কিছু মাইন্ড করব না। আসলে নীলা ম্যাম অনেক সুন্দর। নীলা ম্যামকে দেখলে মনে করেন যে হাজারো ছেলে ফিদা হয়ে যাওয়ার মতো অবস্থা। প্রথম দেখে তো আমিও ক্রাশ খেয়েছিলাম। বলতে গেলে এক কথায় নীলা ম্যামের প্রেমে পড়ে গিয়েছিলাম, কিন্তু ওনার যে রাগ, তাই ভয়ে কখনো সামনে কথা বলতে যাইনি। হ্যাঁ অনেক ভাই, আপনি আছেন না, অনেক মজা করে কথা বললেন। এমন রাগী আর পেটনি মেয়েকে আর পছন্দ করবে? আরে আমি করি, পরে তো একটা কানা ছেলের সাথে বিয়ে দেওয়া উচিত। নীলয় ভাই, আপনিও কিন্তু মজা কম করেন না। আরে না, নীলাম অবশ্যই খুবই সুন্দরী একটা মেয়ে, তা অবশ্য ঠিক বলেছেন। আপনার কথাও কোনো যুক্তি তা অবশ্য আছে।
যে রাগে একটা মানুষ ব্যাপারে আমার তো দেখলেই ভয় লাগে। আপনার ভয় লাগে না? আমি আর অনেক ভাই তো নীলাকে নিয়ে মজা করছি, কিন্তু পাশে যে নীলা দাঁড়িয়ে আছে আমি আর অনেক ভাই তা একদমই খেয়াল করিনি। তখনই নীলা আমাদের উদ্দেশ্যে বলে ওঠে, কি আমি শয়তান পেতনি, আমাকে কানা ছেলের সাথে বিয়ে দেওয়া? অনেক ভাইয়া তো অলরেডি পাকা পা শুরু করে দিয়েছে, কারণ অনেক ভাই এমনিতে নীলাকে অনেকটা ভয় পায়। এখন তো একেবারে সামনে বসে বলে ফেলেছে। ম্যাম আমি তো কিছুই বলিনি, আর আমি কিছু বলতেও চাই না। আর আমি কিছু বলছি নাকি ম্যাম? আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গিয়েছে। তোমাকে তো আমি পরে দেখে নিচ্ছি। আর হ্যাঁ, তোমাকে বলছি তুমি আমার কেবিনে আসো, তোমাকে আমার কিছু কাজ করে দিতে হবে। আল্লাহ জানে আমার কপালে কি আছে। এমনিতে তো আমার উপর রেগে আছে, তার উপর এসব কথা বলেছি। এখন না জানি আমার উপর কি ঝড় চায়। আল্লাহ তুমি রক্ষা করো। দোয়া কালাম পড়তে পড়তে ম্যামের কেবিনের দিকে প্রবেশ করলাম। কেবিনে প্রবেশ করতেই আমাকে নীলা বলে উঠল, কারণ কেবিনে প্রবেশ করার আগে যে অনুমতিটা নিতে হয় সেই কমন সেন্স বলতেও তোর মধ্যে কিচ্ছু নেই নাকি? আমি কিছু বললাম না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। তখন আমাকে উদ্দেশ্য করে আবারও বলে উঠল, যা এখনই বাইরে যা, বাইরে গিয়ে আবারও অনুমতি নেই। আমি কিছু বললাম না, চুপ করে আবার বাইরে গেলাম। বাইরে থেকে বললাম, ম্যাম ভেতরে প্রবেশ করব। তখন নীলা আবার বলে ওঠে, এবার ঠিক আছে, এখন থেকে যখনই আমার সামনে আসবি তখনই আমাকে ম্যাম বলে ডাকবে, আর আমাকে রেসপেক্ট দিবি, কারণ তুই আমার এখানে কাজ করিস, আর তুই আমার অ্যাসিস্ট্যান্ট, চাকরের মতোই থাকবি। আমি কিছু বললাম না, আমাকে এক গাদা ফাইল দিয়ে বলে ওঠে, এখানে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইল দেখে আজকের ভেতরে তুই আমাকে দিতে হবে, যদি না দিতে পারিস তাহলে তোর চাকরি থাকবে না। আমি ফাইলগুলো ভালোভাবে চেক করে দেখি সবগুলো ঠিকঠাক আছে। এরপরও নীলা আমাকে দিয়ে ফাইলগুলো চেক করানোর জন্য পাঠায়। আমি নেটের উদ্দেশ্যে বলে উঠি, ম্যাম ফাইলগুলো সব তো ঠিক আছে, আবার কি জন্য চেক করা লাগবে? তুই আমার মুখে মুখে কথা বলছিস? আমি তোকে বলেছি ফাইলগুলো চেক করতে হবে, তার মানে এগুলো তোকে চেক করতেই হবে। এটাই আমার তোর জন্য কাজ, আর আমি তোকে যা বলবো তাই তোকে করতে হবে। আমি কিছু বললাম না, চুপ করে ফাইলগুলো নিয়ে ওখান থেকে চলে গেলাম। আমি এত অপমান জীবনে কখনো হয়নি যতটা অপমান এই মেয়েটা আমাকে করেছে। শুধু আম্মুর জন্য আমি মুখ বুঝে এতগুলো কথা মেয়েটার কাছ থেকে শুনে যাচ্ছি। ওকে আমি ছাড়বো না, ওকে আমি তিলে তিলে কষ্ট দেব। ও জানে না এই নীলার সাথে পাঙ্গা নেওয়া কতটা ভয়াবহ হতে পারে। বসে এখনও ফাইলগুলো দেখছি, কারণ আজকের ভিতরে যদি ফাইলগুলো না দেখি তাহলে বলেছে আমার চাকরি থাকবে না। তাই এখনও লাঞ্চে যাইনি। অনেক ভাই এসে আমাকে বলে ওঠে, নিলয় ভাই খাওয়ার সময় তো হয়ে গেছে, আপনি খেতে যাবেন না? সেই কখন থেকে তো দেখছি আপনি কাজ করছেন। নীলা ম্যাম আপনার সাথে কাজগুলো ঠিক করছে না। কিছু করার নাই ভাই, চাকরিটা আমার খুব প্রয়োজন। চাকরিটার সাথে আমার জীবন মরণের সম্পর্ক ভরে আছে। আপনার কথা ঠিক, আমি বুঝতে পারলাম না ভাই। আপনি আমার কথা বুঝবেন না ভাই, ওটা লম্বা কাহিনী। অনেক ভাই ওখান থেকে চলে যায়। আমি আমার কাজগুলো শেষ করে নীলাদের কাছে গিয়ে ফাইলটা জমা দিতে উনি বলে ওঠে, এখন গাড়ির চাবিটা নাও, আমি একটু মার্কেটে যাব। আপনি মার্কেটে যাবেন তো আমি এখন কি করব? কেন? তুই আমার গাড়ি চালাবি? তুই আমার এখন ড্রাইভার, কারণ আমি যা চাইবো তুই তাই করবি। এমনিতেই দুপুরে কিছু খাইনি, ক্ষুধায় পেটটা চুইচুই করছে। কিছু করার নেই, আমাকে যদি চাকরিটা বাঁচাতে হয় তাহলে ওর সাথে থেকে কাজটা করতে হবে। চাবিটা নিয়ে গাড়ির সামনে গেলাম, গাড়িটা পার্ক করলাম। গাড়িটা তার থেকে বের করে সামনে নিয়ে আসতে নীলা ওঠে, ওই সামনে যে একটা শপিং মল আছে ওখানে চল, এরপরে আমি একটা রেস্টুরেন্টে যাব, তুই আমার সাথে সাথে চলবি। পড়েছি ডানির হাতে, এখন কি আর করার আছে। ওকে নিয়ে শপিং মলে যাই। নীলা শপিং করে একটা রেস্টুরেন্টের দিকে যায়। রেস্টুরেন্টে গিয়ে দেখি অনেকগুলো মেয়ে বসে আছে। নীলা মেয়েগুলোর কাছে যায়। মেয়েগুলোর কাছে যেতেই মেয়েগুলো আমাকে দেখে বলে ওঠে, কি রে দোস্ত, থেকে তো আর কখনো দেখিনি। আরে তোদেরকে বলেছিলাম না যে আমার সাথে যে লাগতে আসে তার পরিণতি আমি কি করি। আজকে দেখ ওই দিনের ছেলেটা, আজকে আমি ওর কি হাল করেছি। আরে দোস্ত ঠিকই তো, ওই দিনের ছেলেটা তো যে তোর সাথে ওই দিন খারাপ আচরণ করেছে। আহারে বেচারাকে দেখলে খুব মায়া লাগে।
কি হাল করেছিস ওর? এই নে টাকাটা, বাইরে থেকে কিছু খেয়ে নিস। আমার হাতে 500 টাকা ধরিয়ে দিয়ে নীলা ওর বান্ধবীদের সাথে রেস্টুরেন্টে চলে গেল আর আমার দিকে তাকিয়ে হাসাহাসি করতে লাগলো। দোস্ত, আর যাই বলিস, ওকে দেখতে কিন্তু হেব্বি লাগে। এই কি সব বলছিস তুই? এখন কি খাবি বল, অর্ডার দেই। গাড়ির সামনে দাঁড়িয়ে আছি, তখনই ফোনটা বেজে ওঠে। হাতে নিয়ে দেখি রুদ্রের কলটা রিসিভ করলাম। অনেকদিন পর রুদ্রের সাথে কথা বলছি। কলটা ধরতেই বলে ওঠে, বন্ধু, আন্টি আবার জ্ঞান হারিয়ে ফেলে। আমি ওনাকে হসপিটালে নিয়ে আসি, এখন উনি মোটামুটি সুস্থ আছেন। তাই আমি ওনাকে বাসায় নিয়ে যাচ্ছি। আর ডাক্তার বলেছে আর মাত্র 2 মাস সময় আছে, তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হতে পারে। তুই এসব কি বলছিস? মাত্র ডাক্তার বলল 1 বছর হাতে সময় আছে, এখন এর ভিতরে এমন কথা বলছে? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি তো তা জানি না, কিন্তু ডাক্তার বলেছে ওনার যে সমস্যাটা ওটা নাকি ওর নিজে থেকে বেড়ে গিয়েছে, তাই অপারেশনটা ইমিডিয়েটলি। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি 2 মাসের মধ্যেই টাকা ম্যানেজ করে ফেলবো। আর আম্মুকে তাহলে তুই কয়েকদিন পর আইসিইউতে নিয়ে যাস, আমি টাকা ম্যানেজ করেই তোকে বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আন্টিকে আর মিমকে বাসায় নিয়ে আসছি। আন্টিকে কিছু জানাইনি, কিছু জানে না, ছোট সমস্যা হয়েছে। আর তোর চাকরির বিষয়টা আন্টিকে তো বলেছিস, অনেক খুশি হয়েছে। ওনাদেরকে বলবো যে ওনার একটা ছোট সমস্যার কারণে ওনাকে একটু হসপিটালে কিছুদিন থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই আম্মুকে আর মিমকে মোটামুটিভাবে কিছুটা বুঝিয়ে বলিস, ওই কথাটা যেহেতু কোনোভাবে না জানতে পারে। তুই চিন্তা করিস না, আমি এই কথাগুলো কিছুই বলবো না। চিন্তা হতাশ মনে আমি গাড়ির সামনে দাঁড়িয়ে আছি। তখন দেখলাম নীলা সহ ওর বান্ধবীরা রেস্টুরেন্ট থেকে গাড়ি নিয়ে আসে। তখন কিছু ছেলে নীলাকে তুলে নিয়ে যেতে লাগে। এটা দেখে আমি গাড়িটা নিয়ে ছেলেগুলোর পিছু করতে লাগলাম। একটা সময় গাড়ি নিয়ে ছেলেগুলোর পিছনে দাঁড় করতেই ওদের সামনে থেকে চলে আসলাম। ওদের সামনে আসে ছেলেগুলো আমাকে দেখে আমার উদ্দেশ্যে বলে ওঠে, কি রে, সামান্য গাড়ির ড্রাইভার হয়ে এসেছে আমাদের সাথে লাগতে? ওই মেয়েটাকে আমি প্রপোজ করেছিলাম, কিন্তু ও রাজি হয়নি। ওর বাপের ক্ষমতা দেখিয়েছিল আমার কাছে, কিন্তু আজকে ওর সবকিছু আমি ভেঙে গুড়মার করে দেব। ওকে আমি বুঝিয়ে দিব আমি কি জিনিস। ওর আজকে আমি ইজ্জত খেয়ে ফেলবো। ওকে আমি এমন হেনস্থা করব যে ও সমাজের মাঝে মুখ দেখানোর মতো আর বেঁচে থাকবে না। ওর বাবার ইজ্জত আমি আজকেই শেষ করে দিব। ওকে আজকে রাতের জন্য আমি আয়েশ করব। তোর এমন নিয়ত যদি জানতাম তাহলে সেদিন আমি তোকে গুলি করে মেরে ফেলতাম। বলছে এই তো করেছিস, এখন বুলেট মাসুল তো তোকে দিতে হবে। ভালোবাসা পবিত্র, কিন্তু তোর মতো নোংরা মানুষের জন্য না। কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে সেই ভালোবাসার জন্য মানুষের জীবনটাই দিতে পারে। তুই যদি সত্যিকারে ভালোবাসতি তাহলে তোর ভালোবাসার মানুষকে ক্ষতি তুই কখনোই চাইতি না কখনো হেনস্থা করতে। ভালোবাসা ওদেরকে দেখে শেখা উচিত। তোর যারা ভালোবাসার জন্য তাদের জীবনটা দিয়ে দিয়েছে, যেমন ফরহাদ তার জীবনটা শিরিনের জন্য গোটা একটা পাহাড় কেটে সে একটা পথ রাস্তা তৈরি করে। ভালোবাসা পবিত্র, কিন্তু তোর মতো কিছু নোংরা মানুষের জন্য ভালোবাসা কলঙ্কিত হয়ে গিয়েছে। যারা ভালোবাসে মন থেকে ভালোবাসে না, দেহকে ভালোবাসে। তারা শুধু দেহের প্রাণটাই চায়, মনটাকে চায় না। তাই তো ভালোবাসা আজকে দিকে দিকে নিকৃষ্ট হয়ে যাচ্ছে। তোর এত বড় সাহস, তুই একটা ড্রাইভার হয়ে আমাকে তুই এত কথা বলিস? এই তোরা ওকে উচিত শিক্ষা দিয়ে আয়। ছেলেটা ওর পাশে লোকগুলোকে বলে আমাকে মারার জন্য। লোকগুলো আমার দিকে তেড়ে আসতে দুটো লাথি দিতে ছিটকে পড়ে। ওদেরকে মারার সময় আমার শার্টটা খুলে যায়। এর মধ্যে মীরার বান্ধবীরা চলে আসে। আমার শার্টটা খুলতে আবার 6 প্যাক পুরোটা বের হয়ে যায়। আমার বডি দেখে পাশে যে গুন্ডাগুলো ছিল ওরা পালিয়ে যায়। নীলার বান্ধবীরা তো আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন নীলাকে ধরে রাখা ছেলেটা এসে আমাকে গুলি করতে আসলে আমি ওর হাত থেকে পিস্তলটা কেড়ে নিতেই ছেলেটা আমার হাত থেকে ছুরি দিয়ে একটা ছুরি চালিয়ে আমাকে মারতে আসে। আমি রিভেন্ট করার চেষ্টা করি, কিন্তু শরীরে একটা অংশ আমার পেটের মধ্যে লেগে যায়। ছুরিটা লেগে গেলে ওকে একটা লাথি মারি। লাথি মারতে ছেলেটা একটা গাছের সাথে পড়ে গাড়ির সাথে পড়তে ওর মাথা ফেটে যায়। মাথা ফেটে অজ্ঞান হয়ে যায়। এত সময় পর পুলিশ চলে আসে। আমার প্রচুর পরিমাণ ব্লাড ক্ষয় হয়, এর জন্য আমি জ্ঞান হারিয়ে ফেলি। বাবা, ডাক্তার কি বলেছে? নীলয় সুস্থ হয়ে যাবে তো? আমাকে বাচ্চা থেকে এমনটা হয়েছে। আমি কখনো ভাবতে পারিনি যে ছেলেটা আমাকে
বাঁচানোর জন্য এতটা একটা রিস্ক নিতে পারবে? আমি তো তোকে একবারে বলেছি ছেলেটা খুবই ভালো, এমনকি ছেলেটার মতো এমন মানুষ হয় না, ও কখনো কারো বিপদ দেখতে পারে না। আচ্ছা, পেশেন্টের পচা পরিমাণ রক্ত হয়েছে। এখন তো আমাদের হসপিটালের মধ্যে এবি নেগেটিভ রক্ত নেই। আপনাদের মধ্যে কারো কি এবি নেগেটিভ রক্ত আছে? তাহলে এখন আমার সাথে চলুন, নয়তো ওনাকে বাঁচানো সম্ভব হবে না। ডাক্তার, আপনি চলুন, আমি রক্ত দিচ্ছি। আজকে কেন জানি না আমার কাছে মনে হচ্ছে আমার মেয়েটা অন্য দিনের থেকে আজকে ব্যবহারটা খুবই সুশীল, এমনকি নরম হয়ে গেছে। আগে যেমন বদমেজাজি থাকতো, কিন্তু আজকের দিনটা অন্যরকম হয়ে গিয়েছে। আমি জানতাম এই ছেলেটাই পারবে আমার মেয়েকে সঠিক পথে নিয়ে আসতে। আজকে আমি সারাদিন যা দেখেছি তা দেখে আমার মনে হচ্ছে এই ছেলেটার সাথে থাকলে আমার মেয়ে সব সময় হাসি খুশি এমনকি সুশীল থাকবে। ছেলেটা যদি সুস্থ হয় তাহলে আমি চিন্তা করছি ছেলেটার সাথে আমার মেয়ের বিয়ে দিব, কারণ এমন ছেলে পাওয়া খুবই ভাগ্যের। নিলয়কে কখনো এইভাবে দেখা হয়নি, কিন্তু ছেলেটাকে আজকে যেমন দেখলাম, ছেলেটার চোখগুলো কেমন মায়াবী। আমি যেন ছেলেটার প্রেমে পড়ে গেলাম। কেন জানি না, ছেলেটার মায়া আমার দিকে টানতে লাগলো। আমি ছেলেটার সাথে এত খারাপ ব্যবহার করলাম, কিন্তু এরপরও বিন্দু পরিমাণ ছেলেটা তার প্রতিবাদ করেনি, শুধু মুখ বুঝে শুনে গিয়েছে। দোস্ত, তোকে একটা কথা বলবো? বল, কি কথা বলতে চাস তুই? আসলে সত্যি বলতে ছেলেটাকে ওই দিন আমার খুব পছন্দ হয়েছিল। ছেলেটা দেখতে কিন্তু খারাপ না, আছে। ছেলেটাকে কোনো অ্যাঙ্গেলে তোর অফিসের কোনো কলিগ বা গাড়ির ড্রাইভার মনে হয়ই না। আছে যখন ছেলেটাকে আমি দেখেছি, মনে হয় ছেলেটার প্রেমে পড়েই গেছে রে। একদম চুপ, এমন ধরনের কথা আর একটা বারো বলবি না। তুই ওকে ভালোবাসিস, এটা তোকে কে বলেছে? এটা কোনো ভালোবাসা না। আর ব্যাস, তোকে আর বলতে হবে না। আমি শুধু একটু বলতে গেছি। আমি বুঝে গেছি তুই যে ওকে ভালোবেসে ফেলেছিস। তা জানি না আমি, কিন্তু হয়তো বা এটাই সত্যি, তুই ওকে ভালোবেসে ফেলেছিস। আমি বলি তুই ওকে সময় থাকতে বলেই দে তোর ভালোবাসার কথা। যদি না বলতে পারিস তাহলে কিন্তু দেখা গেছে ওকে অন্য কেউ নিয়ে যেতে পারে। এটা কখনো হতে পারে না। আমি কখনো কাউকে ভালোবাসিনি। এই প্রথম একটা ছেলেকে আমার ভালোবাসা জন্ম নিয়েছে, আর আমি এই ছেলেটাকে হারাতে চাই না, আর অন্য কাউকেও আমি ওর হতে দিব না। আমি ছোটবেলা থেকে এই একটা স্বপ্ন দেখেছি যে আমি যাকে ভালোবাসবো ও আমার সব সময় কেয়ার করবে, আমার বিপদে আপদে সবসময় আমার পাশে থাকবে। জ্ঞান ফিরতে নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। আমার জ্ঞান ফিরতে দেখলাম নীলার আঙ্কেল কেবিনে প্রবেশ করলো। বাবা, তোমার জ্ঞান ফিরেছে এটা দেখে আমি অনেকটা খুশি হলাম আর মনে একটা সাহস পেলাম। আর তোমাকে কিন্তু ধন্যবাদ বলে ছোট করতে পারবো না, কারণ তোমার কাছে বরাবরই আমি ঋণী হয়ে থাকি। ছি ছি আঙ্কেল, আপনি সব কি কথা বলছেন? এটা আমার কর্তব্য ছিল। ঠিক আছে বাবা, তোমার সাথে বেশি কথা বলবো না। তুমি এখন রেস্ট নাও, তোমার এখন রেস্টের অনেকটা প্রয়োজন। কথাটা বলে আঙ্কেল ওখান থেকে চলে যায়। নীলাকে আজকে দেখলাম অন্য সাজে। আগে যেমন প্যান্ট শার্ট পরতো, আজকে কেমন জানি একটা ব্লাউন্ড কালারের শাড়ি পরে হসপিটালে এসেছে। ওকে দেখে যেন আবারও প্রেমে পড়ে গেলাম। আমি বেশ অবাক হলাম ওর কেয়ারিং দেখে। ও কেমন জানি না একদম চেঞ্জ হয়ে গেল। এই 3-4 দিনের ভিতরে কি করে এতটা চেঞ্জ হলো আমি বুঝতে পারলাম না। তখন নীলা আমার কাছে এসে আমার উদ্দেশ্যে বলতে লাগে, নিলয়, আমি হয়তো বা তোমার সাথে যা করেছি তা ঠিক একদমই করিনি, তাও আবার ক্ষমার অযোগ্য। তারপরেও বলছি, তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার সাথে যা করেছি সেটার জন্য। দেখুন, আমি আপনাকে সেদিনই মাফ করে দিয়েছি, তাই বলে এভাবে আমার কাছে মাপ চাইতে হবে না। না, তুমি আমাকে মন থেকে মাফ করোনি। আরে সত্যি বলছি, আমি আপনাকে মাফ করে দিয়েছি। সত্যি বলছো তো? 3 সত্যি বলো। হ্যাঁ, 3 সত্যি বলছি, আমি আপনাকে মাফ করে দিয়েছি। নীলা তো এখন বাচ্চাদের মতো কথাগুলো শুনে আমার নিজেরই হাসি পাচ্ছে। এ তো একটা রাগী মেয়ে, এমন কথা শুনে তো হাসি আসবে, এটাই স্বাভাবিক। আমি ভাবতেই পারিনি এমন একটা রাগী মেয়ের পেছনে যে একটা বাচ্চার মতো লুকিয়ে আছে। আজকে তা না দেখলে আজকে দেখতে পেলাম, কিন্তু ওকে আছে কেমন জানে না অপরূপ সুন্দর লাগছে। ওর দিকে যেন চোখ ফেরানোই যাচ্ছে না। কোনো রকমভাবে চোখটা নিচে নামালাম। ও যেন বুঝে মিটমিট করে হাসে। আমি ওর কিছুই বুঝলাম না। আমি আরও বেশ অবাক হলাম, কারণ নীলা এই 2 দিন ধরে আমার অনেক সেবা করে গেল।
বড়লোক বাবার মেয়ে যে কিনা নিজের প্লেটটা আজ পর্যন্ত নিয়ে খেতে জানে না, সে মেয়েটা আমার সেবা করছে। অবক্ত হওয়ার কথাই 2 দিন পর আমাকে আঙ্কেল তার বাসায় নিয়ে যায়। আমি অনেকবার বলার সত্ত্বেও উনি শোনেননি। আন্টির বাসা থেকে আমার যা ছিল সব কিছু ওনার বাসায় নিয়ে আসে। বাসাটার দিকে তো আমার মনে হচ্ছে তামিল সিনেমার মধ্যে যেসব বড়লোকের ভাষা দেখলাম, ঠিক সেই রকম বাসা থেকে অনেকটা সুন্দর। নীলা আমাকে আমার রুমটা দেখিয়ে দেয়। রুমটা দেখে তো আমি পুরো হা হয়ে দাঁড়িয়ে থাকি, কারণ এত সুন্দর রুম আমি কখনো আমার জীবনেও দেখিনি, এবং কি আমি ভাবতেও পারিনি এমন একটা রুমে আমি যে থাকতে পারবো। প্রায় 3 দিন ধরে মহিলাদের বাসায় থেকে এবং কি নীলা সেবা আমি মোটামুটি সুস্থ হয়ে যায়। আমি মহিলাদের ছাদে দাঁড়িয়ে আছি, তখনই দেখি নীলা ছাদে প্রবেশ করে। নীলা আমাকে দেখে বলে ওঠে, নিলয়, আমি কয়েকদিন যাবৎ তোমাকে একটা কথা বলবো করে কিন্তু বলা হয়নি। আজকে সেই সময়টা এসেছে। আমি চাই না কথাটা আর তোমাকে না বলে থাকতে, কিন্তু বলো, তুমি এই কথাটা শোনার পর তুমি আমার কথাটা রাখবে? আমি অবশ্যই চেষ্টা করব। যদি এটা আমার সামর্থ্যের মধ্যে থাকে আমি অবশ্যই তোমার কথা রাখবো। তুমি চাইলেই কথাটা রাখতে পারো। আচ্ছা, আগে তো বলবে সেই কথাটা কি? জানো নিলয়, আমি আগে ধনী গরিব ওটার তফাৎটা বুঝতাম না, ভালোবাসার পার্থক্যটা বুঝতাম না, মানুষের ইমোশনটা বুঝতাম না। কিন্তু তোমার সাথে থাকার পরে আমি এইসব কিছু বুঝতে পেরে গেছি। সত্যি বলতে আমি তোমার সাথে থাকতে থাকতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি নিজের অজান্তেই আমি নিজেও জানি না। নিলয়, তোমাকে আমি একটা সত্যি কথা বলছি, আমি তোমাকে সত্যি ভালোবাসি। তুমি আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করো প্লিজ। আমি তোমাকে ভালোবাসতে পারবো না নীলা, আমার অনেক জিম্মাদার আছে। দেখো নিলয়, তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে এই স্বাদ থেকেই আমি লাফ দিয়ে আমি নিজে আত্মহত্যা করে মরে যাব, কারণ আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি জীবনে কাউকে ভালোবাসিনি। আমি তোমাকে না পাই তাহলে নিজেকে শেষ করে দেব। দেখো নীলা, এমন কোনো কারণ না যে আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমার সাথে এমন করো না। আমি বড় একটা চিন্তার মধ্যে আছি, আর তুমি আমার সাথে এইভাবে মানসিক টর্চার করো না। আমার মায়ের জীবন মরণ নিয়ে পড়ে আছি, আমি কি করব নিজেও জানি না। এমন না আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আন্টির কি হয়েছে তুমি আমাকে খুলে বলো। তখন নীলাকে সব কিছু খুলে বলি। সব শোনার পরে নীলা আমাকে একটা চেক ধরিয়ে দিয়ে বলে ওঠে, তুমি ব্যাংক থেকে টাকাগুলো এখনই উঠিয়ে বাড়িতে যাও, আমি আব্বুকে বলে সব কিছু ম্যানেজ করে নিচ্ছি। আর হ্যাঁ, তুমি আন্টিকে ঢাকায় নিয়ে আসো, এখানে হসপিটালে, আর আন্টিকে ভর্তি করিয়ে দাও। আমি এভাবে তোমার কাছ থেকে টাকা কোনোভাবেই নিতে পারবো না। দেখো, তুমি এটা মনে করো যে আমি তোমার স্যালারি থেকে এই টাকাটা কেটে নেব, তবুও তুমি না করো না প্লিজ। তুমি আন্টির চিকিৎসা করো। আর তোমার আম্মু বলে আমি আমার মাকে হারিয়েছি, তাই বলে আমি আমার আরেকটা মাকে হারাতে পারবো না নিলয়। আমি গ্রামে চলে যাই। গ্রামে গিয়ে আম্মুকে ঢাকায় নিয়ে আসি। আম্মুর অপারেশন হয়। আম্মুর অপারেশন হওয়ার পরে আমাকে নীলাদের বাসায় নিয়ে আসি। নীলার আব্বুর অনেকগুলো ডুপ্লেক্স বাড়ি আছে, ওখান থেকে একটা বাড়ি আমাকে আর আমার আম্মুকে থাকার জন্য উনি দেয়। আম্মুকে ওই বাসায় নিয়ে যাই। কিছুদিন পর রৌদ্রকে কল করি, ঢাকায় নিয়ে আসি। আঙ্কেল এসে আম্মুর সাথে আমার আর নীলার বিয়েটা ঠিক করে ফেলে। দেখতে দেখতে আমার আর নীলার বিয়েটা হয়ে যায়। আমি বাসের ঘরের সামনে এসে দাঁড়িয়ে আছি, বুকটা কেমন যেন ধপধপ করে শব্দ করছে। কি করব, বিয়ে তো একটাই। এত দ্বিধা সংকট না করে বাসর ঘরে প্রবেশ করি। দেখি নীলা বসে আছে খাটের ওপর। আমি গিয়ে নীলার ঘুমটাটা ওঠাতেই নীলা আমার পা ধরে সালাম করে বুকে জড়িয়ে ধরে। তখন নীলা বলে ওঠে, ওই শোনো না, আমার না একটা বেবি লাগবে। তাই? ঠিক আছে, চলো তাহলে শুরু করে দিই। যা দুষ্টু, ওটা শুনছে না। তাই তো, আপনারা কি করেন? যান বাসায় যান। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।